ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। বরাবরের মতো আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আপনাদের সাথে আছি। যদিও গত সপ্তাহে ছিলাম না, আবার এই সপ্তাহে আমি ব্যাক করেছি এবং এই সপ্তাহে আমি ব্যাক করে যেটা দেখলাম সেটা হচ্ছে জুয়েল ভাইয়া ব্যাক করেছেন। অনেকদিন জুয়েল ভাইয়া আমাদের সাথে ছিলেন না, জুয়েল ভাইয়া ব্যাক করেছেন। এতদিন পর ভালোবাসার বাংলাদেশে ব্যাক করে আপনার কেমন লাগছে? আমার শোতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অবশ্যই আপনার ভালো লাগছে, ভালো লাগতে হবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গুরু, লাভ গুরু এহতেশামকেও পেয়ে যাব। স্বাগত জানাচ্ছি। আপনার নাম পরিচয় একটু জানতে চাই, তারপর আনুষ্ঠানিকভাবে আপনার সাথে কথা বলতে জি, চাই। প্রথমেই গুরু আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ অনেক প্রতিবন্ধকতা পার হয়ে যেখানে আসতে পারছি, প্লাস আমাদের বড় ভাই জুয়েল ভাই প্লাস ম্যাম আছেন, বারুইদা, সবাইকে। আর এখানে আসার উদ্দেশ্য অনেকদিন ধরে আমি আসার জন্য করতেছিলাম, তো আল্লাহ পাক আজকে কবুল করছে আলহামদুলিল্লাহ। ভিতরে জীবনে যেমন সুখ আছে, শান্তি আছে, অনেক কষ্ট লুকায় আছে। কষ্টগুলো আজকে শেয়ার করব, সবাই যেন শোনে এবং আমার জন্য দোয়া করে। তো আমি কিভাবে শুরু করলে ভালো হয় জানি না, আমি আসলে অভ্যস্ত না কোনো সময় পাবলিক প্ল্যাটফর্মে এসে। আমার বাবার জীবন থেকেই শুরু করি। আমাদের দেশের বাড়ি হলো কিশোরগঞ্জের বাজিতপুর, আজকে নাবানা টাওয়ার, জিনার জহুরুল ইসলাম সাহেব এক সময় ছিলেন ওইখানকার। আমার আব্বা সরকারি চাকরি করতেন, উনি বিএডিসিতে, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। আমরা কোয়ার্টারে বড় হয়েছি। তো তার আগে একটু আমার আব্বার কিছু কষ্ট একটু 5 মিনিটে বলার প্রয়োজন মনে করি, কারণ আমার বাবা অনেক কষ্ট নিয়ে মারা গেছে পৃথিবী থেকে। আমার দাদা ছিলেন বাংলাদেশ অবজারভারের ডিস্ট্রিক্ট এডিটর। উনি পাকিস্তান পিরিয়ড থেকে দীর্ঘ সময় অবজারভারে জব করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আব্বার আপন কোনো ভাই বোন নাই। দ্বিতীয় বিয়ে করার পর এদিকে আমার 5 ফুপু, 4 কাকা, ওনারা পল্লবীতে এখন সাংবাদিক আবাসনে 5তলা বাড়ি নিয়ে আছে, ওখানে আমরা ওয়ারিশ। কিন্তু পৃথিবীতে কোথাও বিচার পাই না, কেউ আগে আসে না। আমার আব্বা খুব কষ্ট নিয়ে মারা গেছে। আমি আজকে জীবনের এই পর্যায়ে আইসা এটার কোনো বিচার এই বাংলাদেশে পাচ্ছি না। আমার চাচা যদিও আমার জন্য ঝুঁকি হয়ে যায়, আমি আজকে যে প্রোগ্রামে আসছি খুবই আমি মনে করি যে আমি আজকে নারায়ণগঞ্জে থাকি, আমার চাচারা জানে না আমার আব্বাকে 2 বার বিষ খাওয়াইছি মারার জন্য। কথা শিল্পী হাসান জাহিদ, ওনার নামটা বললেও হয়তো বোন হিটার এগেস্টে আমার বিরুদ্ধে যাবে। কথা শিল্পী হাসান জাহিদ উনি, আমরা অবশ্যই একটা জিনিস চাইবো, কারণ কিছু কিছু ইনফরমেশন বোথ পার্টির প্রেজেন্স না থাকলে আমরা এই জিনিসগুলো এখানে শেয়ার করি না। তবে এটা সত্যি যে কথা আপনি বলছিলেন যে আপনি আপনার কষ্টের কথা তো শেয়ার করতেই পারেন, বাট খুব সুবিধা হয়, খুব ভালো হয় যদি আমরা এমন কোন বিষয়, আমরা এমন কোন নাম মেনশন করব তখনই যখন ওই পক্ষকে আমরা হাজির করাতে পারবো। আমি মনে হয় বোঝাতে পারছি যে জি ঠিক আছে, আমি আসলে আবেগবশত বলছি। এবং সেই ক্ষেত্রে যিনি যার নাম উনি মেনশন করলেন, তিনি যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান, যে তার পক্ষ অবলম্বন করে কিছু বলতে চান, প্লিজ আমাদের সাথে কথা বলুন। আজ হোক ভবিষ্যতে হোক, আমরা অবশ্যই আপনার সেই সুযোগ তৈরি করে দিব। আমি শুরুতেই কেন ইমোশনাল হয়ে গেলাম, কারণ আমার আব্বা যখন বয়স 5 তখন আমার দাদুর ডিভোর্স হয়ে যায়। তো আমার দাদুর বড় ভাই এবং আমার দাদা একসাথে কলকাতা ভার্সিটি থেকে জার্নালিজমে মাস্টার্স করা। এনারা একই সাথে মাস্টার্স করে জার্নালিজমে এসে দেশে দুজন কর্মক্ষেত্রে ছিল। ওই হিসেবে দাদুর সাথে রিলেশনটা দাদার হওয়ার পরে তো আনফরচুনেটলি দাদা থাকে ঢাকায়, আর ভৈরবের কালিকা প্রসাদ আমাদের যেখানে বংশ এবং ঐতিহ্য, ওইখানে আমার দাদা দাদুকে রাখত। তো পরবর্তীতে দাদা এদিকে একজনের সাথে কানেক্টেড হয়ে দ্বিতীয় বিয়ে করে। এখানে দ্বিতীয় যে দাদু ছিল আমার, তার বড় ভাইরা থাকতেন। তো এদের সাথে রিলেশনটা খুব ডিপ হওয়াতে আব্বা একটু ডিস্টেন্সে চলে যায়। তো আব্বা ওইখানে আব্বার নানার বাড়ি, যেটা
ওই কিশোরগঞ্জের বাজিতপুর আমাদের বাংলাদেশের যে ফার্স্ট লেভেলে একজন ধনী ছিলেন জহুরুল ইসলাম, ওই এরিয়া, ওইখানেই বড় হয়েছে আমার আব্বা। তো এক সময় পড়াশোনা করে উনি বিএডিসি তে জব নেয়, কিন্তু এদিকে এসে উনি মতিঝিল জেলা হাই স্কুলে পড়াশোনা করছে। আমার দাদা যখন জীবিত ছিল ওনাকে টেক কেয়ার করার চেষ্টা করছে। পরবর্তীতে এই দফা যখন চাচারা এবং ফুফুরা উনিকে হয়ে গেল, এখানে আর উনি করতে পারলো না, এনভায়রনমেন্টটা মানে পজিটিভ রাখতে পারলো না। তো আনফর্চুনেটলি দাদাও অনেক চেষ্টা করছে, কোলাইতে পারে নাই। তো একটা গ্যাপ হয়ে যায় এখানে প্রায় 30-40 বছরের। এগুলো বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। তো আমার আব্বা দাদার সাথে অনেকটাই ডিস্টেন্সে থাকার কারণে এদিকের বনানী এবং বাংলাদেশ ব্যাংকের পিছনে আমাদের একটা বাড়ি প্লাস বনানীতে, এখন বর্তমানে পল্লবীতে 104 নম্বর রোডে 110 নম্বর বাড়িটা, এটা আমাদের। কিন্তু এখানে আমরা টোটালি বঞ্চিত এবং কোনোভাবে এটার বিচার এবং ফেসলা পাচ্ছি না। জানি হয়তো একদিন মামলা বা কোনো প্রসেস করে হবে। তো এগুলো বলা আমার উদ্দেশ্য না। আমার আব্বা হয়তো বলে যেতে পারে নাই, কিন্তু আজকে আমি প্ল্যাটফর্মে গুরুর মাধ্যমে আসছি। আমি জানি যে গুরুর প্রায় 12 থেকে 14 বছর যাবত আমি ওনার প্রোগ্রাম শুনি এবং আল্লাহ পাক জানি যে অন্তর থেকে কতটা ভালো ওনার আমি বাসি। পৃথিবীতে গুরুর মতো মানুষ আরো আসুক, বিশেষ করে বাংলাদেশে, মানুষের দুঃখ শোনার জন্য। তাহলে মানুষ রিভলভার দিয়ে ব্রেনে শুট করে মারা যাবে না, কারণ কষ্ট বলার জায়গা নাই এই দেশে। মেন সমস্যা এটা, কেউ শুনতে চায়। জিজ্ঞেস করে না ফোন দিয়ে যে সমস্যাটা কি, টাকার জন্য না, পয়সার জন্য, যে মানুষের কষ্টটা কি সে তো এক্সপ্রেস করা দরকার, তার এক জায়গায় স্পিক আউট করা প্রয়োজন, কিন্তু লোক পায় না, পার্সন পায় না। এগুলা জমা হয়ে আমি নিজের ভিতরের কষ্টে এতটাই ক্লান্ত যে অনেক সময় নিজের প্রকাশ করারও আমি ভাষা খুঁজে পাই না। তো যাই হোক, ওখানে একটা বিশাল লাইফ স্টোরি আছে আমার আব্বার। তো উনি বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে ছিলেন। একসময় কিশোরগঞ্জের ভাটি এলাকায় ওইখানে কর্মে থাকার সময় ওইখানে আমার আম্মার যে বড় ভাই, ওনার সাথে পরিচয় হওয়ার পর বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রাষ্ট্রপতির এলাকা। ওইখানে আমার আব্বা 45 ইয়ার্স জব করছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে। তো আব্বা একটু এদিকে আবার আরেকটা বিষয়, আমার যে দাদু ছিলেন ওই দাদুকে আবার দাদুর বড় ভাই বিয়ে করায়। একটা ব্রোকেন ফ্যামিলির হোয়াট ইজ দ্য মানে আলটিমেট রেজাল্ট অব লাইফ কি হইতে পারে, ব্রোকেন ফ্যামিলির যে প্রায়শ্চিত্ত, এটা আমি প্রত্যেকটা ভাই বোন আমরা আজকে ভুগতেছি। কারণ ওদিকে দাদার সেকেন্ড ফ্যামিলি আছে এস্টাবলিশড, দাদুর যে সেকেন্ড ফ্যামিলি তারাও এস্টাবলিশড, বাট আমরা একদম ব্রোকেন, জাস্ট মিনিং ব্রোকেন হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। আমরা এদিকেও ফিরতে পারতেছি না, ওইদিকেও না। আজকে 40-45 বছর আব্বা মারা যাওয়ার পর জিনিসটা পরিবেশ ঠিক করতে পারে না। এই সৎ সম্পর্ক আসলে বোধহয় কেউ মেনে নিতে চায় না। যাই হোক, কিন্তু আমার দাদুর তরফের যে চাচা এবং ফুফুরা, ওনারা হলো 4 জন, 3 জন চাচা 3 জন ফুফু। তো ওইখানে 6 জন, আর এদিকে হলো 5 ফুফু এবং 4 চাচা, 9 জন, আর ওদিকে 6 জন, প্রায় 15 জন। আমার আব্বার কোনো আপন ভাই বোন নাই। দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। তো আসলে আমার আব্বা কোথায় যাবে, তো দেখলো যে এদিকে থাকার পরে আমার যে দাদু, সৎ দাদু, উনি আব্বাকে একবার পয়জন মানে বিষ খাওয়াইলো। তখন আমেরিকার কিছু ফরেন ডক্টর ছিল, ওনার খুব আদর করতো আব্বাকে, যে মতিঝিল জেল হাই স্কুলে পড়ে। তো দাদা এতটা ভালোবাসতো ওনাকে, একবার পরীক্ষার সময় ওখানকার সময়কার মিনিস্টারের ছেলে মেয়েদের সাথে আব্বা পড়াশোনা করতো। তো পড়াশোনা করার সময় রেজাল্ট একটু ট্রাবল হয়েছে, ওটা উনি অবজারভারে নিউজ করে দিছে। ওটা নিয়ে অনেক মানে দাদা সে খুব ভালোবাসতো আব্বাকে, কিন্তু আসলে মেনটেন করা, যে দুই ফ্যামিলি মেনটেন করা খুব টাফ। এটার প্রমাণ হলো আমার দাদা একজন মাস্টার্স জার্নালিজমে করা বাংলাদেশ অবজারভার ডিস্ট্রিক্ট এডিটর আব্দুল হাই সাহেব, এখনো অবজারভারে গিয়ে বললে চিনবে আমার দাদাকে। 6 ফিট 2 ইঞ্চি লম্বা ছিল, আমরা তো সেই হাইট পাই নাই, প্রিন্সের মতো। তো উনিও পারে নাই মেনটেন করতে। তো আব্বা আলটিমেটলি যখন ওনাকে বিষ খাওয়াইলো, দাদা বললো যে আমি কিছু না দিলে বাবা খাইস না। দাদা অনেক ট্রাই করছে, বাট এদিকে যখন সন্তানাদি হয়ে গেল অনেকে, আর আব্বা অনেকটা সৎ মার সাথে তো রিলেশন ভালো যাচ্ছিল না। উনি দেশে ওইদিকে মানে ওনার মা এবং সেকেন্ড যে ফ্যামিলি প্লাস নানার বাড়ি, যেহেতু নানা মামা তারা তো পর না, তাদের সাথে সম্পর্ক উনি ওখানে কন্টিনিউ করলো। এবং মামারা সত্য আর না, তারা মানে অন্তত জানের ভয় নাই, ওইখানে সে আশ্রয় খুঁজে নিল, পড়াশোনা করলো। তো দাদুর যে সেকেন্ড হাজবেন্ড, ওইদিকে উনি একজন স্কুল মাস্টার ছিলেন, খুবই ভদ্র মানুষ। উনি আসলে অনেকটা আব্বাকে স্যাক্রিফাইস করছে।
তাছাড়া ওনার যে ছেলে মেয়েরা এনারা অত্যন্ত ভদ্র। অর্থাৎ এই যে কষ্টে থাকার এই স্টোরিজ, জি। সেগুলো একদম শুরু থেকেই কিন্তু আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি জড়িত। বারবার বলছিলেন জি। যে একটা ব্রোকেন ফ্যামিলি, জি। তার সিচুয়েশন কি হতে পারে। আমরা ব্রোকেন ফ্যামিলি যারা ভিক্টিমাইজড হয়েছি, শুধু ব্রোকেন না, আমরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ধ্বংসস্তূপ। বলছিলেন। আপনার বংশ, আপনার পরিবার, আপনার ভালোবাসা, আপনার জায়গাটা যদি একটু বর্ণনা করেন। জি, তারপরে ওইখান থেকে আমি জাস্ট আর একটু ইয়ে করে শেষ করে দিই। ওইদিকে যে চাচা ছিলেন উনি বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার, বর্তমানে কানাডাতে আছে, 3টা বাড়ি ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট নেই, ডিসকানেক্ট। আব্বা ওনাকে পড়াশোনার ক্ষেত্রে অনেক ইয়ে করছে। তো যাই হোক, ওইখানে ওই তরফে যে ছোট চাচা, উনি এখনো পর্যন্ত আমার সার্ভাইভ স্ট্রাগলিং এর মধ্যে আমাকে এই ছোট চাচাটা আমার পাশে দেবতার মতো, আল্লাহর ফেরেস্তার মতো আছেন। উনি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। ওনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। আর কাউকে আমি পাইনি, আপন ভাই বোন কেউ না। আমার স্ট্রাগল পিরিয়ডে আমার আম্মা বা আমার সন্তানকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি আসি ঢাকা শহর। তো যাই হোক, ওই অবস্থায় আমরা যখন হইলাম, আব্বা চাকরি ছাড়লো 94 এর দিকে। তখন আমরা আসলে খুব ছোট। আমার জন্ম হলো 1988 21 সেপ্টেম্বর। তো 5 ইয়ার্স বা 6 ইয়ার্স বয়স হবে। ওইখান থেকে আমরা ওই ভাটি এলাকা, পানির দেশ, আমার মা ওইখানকার সরল জীবনযাপন, আমার মামা নানা তাদেরকে নিয়ে খুব ভালো ছিলাম। তো আমরা বাজিতপুর যে ইয়াটা থানা, কিশোরগঞ্জের ওখানে আসলাম। আসার পর আমার যে চাচা ফুফুরা, তারা যে আমার সৎ, এটা আমরা বুঝতাম না। এবং বাড়িটা হলো দাদুর নামে, একটা বিশাল বড় বাড়ি আদালতের পিছনে, মানে প্রায় যেটাকে বলে 26 থেকে 27% জায়গা। এখন প্রায় 5 লাখ 6 লাখ করে শতাংশ আছে। তো ওইখানে আব্বা 98 পর্যন্ত রইল। কিন্তু ওই সৎ ফুফু এবং চাচা, ওনারা একটা জিনিস খুব ইয়েতে নিল। আমার বোনটাকে যখন বিয়ে দিয়ে দিল, ওনাদের অ্যাবসেন্সে আব্বা, আসলে এটা আব্বা হয়তো বুঝতে পারে নাই, খুব মেজর জিনিস ওনারা ধরে কষ্ট পাইলো ওই চাচা ফুফুরা, যে আমাদেরকে ইনফর্ম করলো না। তো আমার বোনকে এমন একজন ব্যক্তির কাছে বিয়ে দিছে, ওনারা খুবই ভালো বংশের, ওইখানকার যাদের জমিদার বা তালুকদার বলে। যাই হোক, ওনার বাবা 23 বছর চেয়ারম্যানই করছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ওইখানকার ওনার সাথে বিয়ে হওয়ার পরে এটা যখন খুব মানে মেজর ভাবে নিল, তো আমার চাচা ফুফুরা ধীরে ধীরে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল, মানে যেটাকে বলে ফ্যামিলি পলিটিক্স। আমার আব্বাকে একসময় বাধ্য করলো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। এগুলো আমি এখনো বলি চাচা ফুফুদের। এবং মাত্র 40,000 টাকার বিনিময়ে প্রায় 3% জায়গা ওনারা দলিল করে নিচ্ছে কিনা এটাও আমি আজকে আদৌ জানি না, কারণ আমরা এই কাগজপত্র এবং পেপারসের ব্যাপারে খুবই অজ্ঞ। তবে আমার ইচ্ছা আছে এগুলো জানার। আপনাকে কি নামে চেনে সবাই? আমাকে সালমান শাহরিয়ার মনির। নিকনেম কি? সালমান? মনির সাহেব, আপনার সাথে আমরা বাকি আলোচনায় যাব। এর ফাঁকে আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে কিছু টেক্সট নিয়ে নিব। বাট তার আগে আমি একটু বলে রাখি যে মনির সাহেব স্টার্টিং যেভাবে দিয়েছিলেন, যাতে করে আপনারা বুঝতেছেন যে তার বাবা এবং তার পরিবার, স্পেশালি ব্রোকেন ফ্যামিলির কারণে কত বেশি মাত্রায় ডিপ্রাইভ হয়েছে। আমরা মনিরের বর্তমান অবস্থাটা কি সিচুয়েশন নিয়ে, কোন কষ্ট তাকে আসলে বেসামাল করে দিয়েছে, এই কষ্টে পূর্বতন এই যে সম্পর্কের কথাগুলো মনির সাহেব বলতেছেন, যেখানে একজন কানাডা প্রবাসী যে চাচার কথা বলতেছে, সে ছাড়া কারো ভালোবাসার জায়গা সে পায়নি। কানাডা প্রবাসী না গুরু, উনি এইচআর এর একজন জিএম, বাংলাদেশে থাকে, ছোট চাচা। ওকে, এইচআর জিএম, তিনি ছাড়া কারো ভালোবাসার জায়গাটা পায়নি। ভালোবাসার জায়গাটা কেন বেশি প্রয়োজন ছিল, কেন কোন সিচুয়েশনে পড়ে মনির এই পরিস্থিতির প্রয়োজন পড়লো, সেগুলো আমরা মনির কাছে জানবো। কিছু আপনি যে বিশেষ কারণে আজকে উপস্থিত হয়েছেন, যে কথা বলবার জন্য আজকে উপস্থিত হয়েছেন, সেই কথাগুলো আপনার মুখ থেকে আমি শুনতে চাই। আপনার পরিবারের কথাগুলো বলছিলেন, আপনি বলছিলেন যে বিচ্ছিন্নভাবে এই ব্রোকেন ফ্যামিলিতে অনেকগুলো কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছে, যে কারণে এই আপাত দৃষ্টিতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়ার পর যাদের সমর্থন সবচেয়ে বেশি পাওয়ার কথা ছিল একজন চাচা, যিনি দেশে আছেন, জিএমএইচআর, তাকে বাদ দিয়ে বাকি মানুষগুলো সেই সাপোর্টটা আপনি ওই অর্থে পাননি। বাট সাপোর্টের প্রয়োজন আসলে আপনি প্রতি মুহূর্তে ফিল করতেছেন। কেন? একদম স্ট্রেট যদি কমিউনিকেশনে ঢোকেন। গুরু, আমরা স্ক্রিনে বোধহয় কাউকে দেখতে পাচ্ছি, একটু যদি পরিচয় করে দিতে পারি, কারণ অনেকেই হয়তো বা জানতে চাইবেন তিনি কে, এবং সঙ্গে একটি শিশুকে দেখতে পাচ্ছি। আমি আমার আম্মু এবং আমার বেবি, একটাই ছেলে আমার, ওর বয়স 4 বছর হইতে আর 1 মাস 15 দিন বাকি। কি নাম ওর? ওর নাম মুকাররাবিন সওয়াব। নিকনেম কি? সওয়াব মানে পুণ্য। এবং মুকাররাবিন শব্দের অর্থ আমি সূরা ওয়াকিয়ার একটা আয়াত থেকে রাখছি, যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত। হ্যাঁ, সওয়াব।
আমার বেবিটা 4 বছর বয়স, কথা বলতে পারে না। ডাউন সিনড্রোম, মানে আমি তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাউন সিনড্রোম আমি বুঝতাম না। প্রতিবন্ধকতা, গরুর এখানে একটা প্রোগ্রাম আছে, ডক্টর, 2 জন ডক্টর আসছিলেন। আমি ডাউন সিনড্রোম বেবির মিনিং আমি কোনোদিন বুঝি নাই, বুঝতাম না। 2 জন ডক্টরের কষ্ট আমি দেখলাম, তাদের বেবি এখন 18-19 বছর বয়স, কথা বলতে পারে না, কিন্তু আমার বেবিটার কথা বলতে না পারার হোয়াট ইজ দ্য স্পেসিফিক কজ অফ নট টকিং, মানে কারণ কি কথা বলতে না পারার। ওনাদের ছিলেন যে সেটা বলতেই পারবে না, কিন্তু আমার বেবির সমস্যাটা হলো সে ব্রেনে অক্সিজেন পায় না। এনাফ অক্সিজেন না পাওয়ার কারণে তারা মেয়ে এমন একজন পিতা, তাকে অক্সিজেনের জোগাড় আমি করে দিতে পারিনি আজকে 4 বছর। এই বাংলাদেশে মানুষের অসহযোগিতা এবং দূরত্ব মানুষকে ধ্বংস করে দেয়। রিভলভার শুট করে ব্রেনে যিনি মরছেন, উনি মানুষের অসহযোগিতার কারণে, শুধু অর্থ এবং টাকা না। আমার মামা, চাচা, এমনকি আমার ভাই বোন, তাদেরকে আমার বাচ্চাটা কেমন আছে কেউ জিজ্ঞেস করে না। আমার কষ্টটা এই জায়গাতে, একদিন হয়তো আমার বেবি আমার আগেই চলে যাবে দুনিয়া থেকে। এই কষ্ট আমি কোথায় রাখবো? আমার বেবিটা ডাউন সিনড্রোম, পেটে থাকতে বলছিল ডক্টর, যেটাকে ফেলে দেন। পেটে থাকতে আইডেন্টিফাই করছে শর্ট লিমস। ডক্টর কুন্ডু পপুলার ডায়াগনস্টিকে বসে, উনি জাপান থেকে ট্রেন করা, বসছে যে হাত পা ছোট। আমাকে সোনিয়া মনির নামে একজন ডক্টর বললো যে প্লিজ এটা অ্যাবর্শন করান। আমি বললাম না, এ ধরনের পাপ আমি করতে পারবো না, আমি করি নাই। ওনারা করে, আসলে অভ্যস্ত এটা করে, এই দেশে হয় এটা। এখন কার বিরুদ্ধে কথা বলবে? যে নামটা বললাম আমি, স্লিপ অফ টার্নে বলে ফেলছি, এটা বললে অপরাধী দেশে। আমি আসলে বলতে চাই নাই। তো স্পেসিফিক কিছু গাইনোলজিস্ট আছেন, ওনারা আমার বেবিটা যখন পেটে আসছে তখন থেকে 6-7 মাস যাওয়ার পর বলছিল অ্যাবর্শন করান। আমি করাই নাই, কিন্তু আমার কষ্টটা কোন জায়গায়? নেগলেন্সি এবং অমনোযোগিতার কারণে এই দেশে যে কি পরিমাণ শিশু মৃত্যু হইতেছে, আমি এটা মানুষকে বলতে চাই। প্লিজ, আমার কি হবে না হবে জানি না, মানুষকে আমি এতটুকু সজাগ করতে চাই যে সিজারের এবং পেট কেটে বাচ্চা বের করার রাস্তায় প্লিজ আপনারা একদম আলটিমেট সিচুয়েশন তৈরি না হলে যায়েন না। কারণ আমার বেবিটা যখন 8 মাস হয় নাই, তখন আমি, নামটা বললে তো সমস্যা, যাক শিশুমাতৃ ইনস্টিটিউটের একজন ডক্টর গাইনোলজিস্ট, উনি প্রাইভেট ক্লিনিকে যায়, আর তারা যে কিভাবে লট অফ ইনফ্লুয়েন্স করে ডক্টরদের কমার্শিয়ালি। তারা একদিনে 6টা সিজার করছে, এবং আমি বারবার বলছি যে ম্যাম আমার বাচ্চাটা কি ম্যাচিউর হয়েছে? বললো যে হ্যাঁ, আপনি 36 উইকে করতে পারতেন। আমি পরে আমেরিকান ডক্টরদের সাথে চ্যাট করে দেখলাম যে 40 উইক এবং 42 উইক না হলে, 2 উইক না হলে বাচ্চাদের বের করার কোনো প্রশ্ন ওঠে না, যদি মেজর কোনো রিজন না থাকে। আমার বাচ্চা কোনো পানি আসে নাই পেটে আমার ওয়াইফের, তারপরে বাচ্চা কোনো ফ্যাটালয়েড বাড়ে নাই, আলট্রাতে টাইম ছিল যে 1 মাস 15 দিন পর। তো কি কারণে উনি আমার বাচ্চাটাকে ওই দিন বের করলো আমি আজও জানি না। ওনার বিরুদ্ধে আমি মামলার প্রসেসিং করবো ভাবছিলাম, কিন্তু আমি বিভিন্ন ঘাত প্রতিঘাতে সেই প্রসেস যাইতে পারিনি। মনিরের কথা প্রেক্ষিতে যে হসপিটালের নাম বা যে ইনফরমেশন গুলো আসছে, যদি আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান, মিডিয়া তো একটা আমার কাছে টানেল documents আছে। পয়েন্ট, যেখানে যে কেউ যে কোনো ভাবে কমিউনিকেট করতেই পারে। যেমনটা তিনি বলছেন, এটা নিতান্ত নিজ দায়িত্বে নিজের মতো করে তিনি বলতেছেন। আপনারা চাইলে আপনাদের যদি কাউন্টার কোনো কমিউনিকেশন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট আমার ফোকাস এখন ওখানে না, আমার ফোকাস বর্তমানে। সওয়াব যতক্ষণ পর্যন্ত তাকে দেখতেছি ততক্ষণ পর্যন্ত মুখ হা করে আছে, মনে হচ্ছে যে বাইরের পৃথিবীর সমস্ত অক্সিজেন শরীরের মধ্যে নিতে পারলে ও শান্তি পেত। আপনি আমাকে এই জায়গাটাতে, এই পরিস্থিতিটাতে নিয়ে যান। আর আপনাকে, আপনি যে বারবার বলবার চেষ্টা করছিলেন যে সব কিছু হয়তো বোঝে না, সবের মধ্যে এমন কিছু সিনড্রোম আছে সে কমিউনিকেট করতে পারে না, তাহলে এই অ্যাঞ্জেলের চোখের মধ্যে যে পানি আপনাকে কান্না দেখে সেটা কোত্থেকে আসতেছে? আব্বা, আব্বা জান, আমি যতবার সওয়াব বলেছি ততবার জান আমার দিকে তাকিয়েছে। আব্বা, আব্বা, এই তো সবের সাথে লুকোচুরি খেলি বাবজান, এই যে সব, এই যে আমি লুকায় গেলাম। আপনাকে কে বলছে মনির সাহেব যে কমিউনিকেটিভ না?
বহু মানুষের চাইতে বহু বেশি কমিউনিকেটিভ আপনার ছেলে। আপনাকে শুধু কান্না করতে দেখে আপনার কলিজার টুকরা এইভাবে কাঁদতো না। আব্বা, এই যে সব, এই যে লুকায় গেলাম সব। বাবজান, বাবজান, আমার ভাতিজা কি অবস্থা আছে সেটা বর্ণনা দেন এখন। আমার এই যে লুকায় গেলাম, এই যে লুকায় গেলাম, এই যে টুকি, সব টুকি, এই যে লুকায় গেলাম, এই যে আমার আব্বা, এই যে লুকায় গেলাম, এই যে আমার আব্বা, আমার আব্বা। আমার বেবিটা সারা রাত ঘুমাইতে পারে না। আমি লেফট সাইডে টার্ন করে, রাইট সাইডে টার্ন করে, তারপরে কখনো আমি ঘুমায় যাই। আমি কারণ একটা কাজ করতে হয়, আমার ওয়াইফ, আমার মা, আমার সন্তান নিয়ে বাসা ভাড়া, খাবার দিয়ে আমার প্রায় মোটামুটি ভালোবাসায় থাকতে হয়, রাখতে হয়। কারণ ওর আবার আমি নর্মাল বাসায় রেখে দেখছি ঠান্ডা লেগে যায়, তো মান্থলি ডক্টরের যে ফি চলে যায়। আমি ভাবলাম যেটা আমি ওইদিকে প্লাস করে একটু কেয়ার টেকিংটা বাড়াই। আমি একটা জব করতাম ভালো, আমি গ্রাজুয়েট করা, ডিগ্রি পাস। তো ওই জায়গায় আমার বেবিটাকে আমি, কোনো কষ্ট নাই, কোনো কান্দে না। ওই জিনিসটা আমি এদিকে এই যে আঙ্কেল, এই যে সব টুকি টুকি, এই যে লুকায় গেলাম, এই যে টুকি, কাঁদে না আব্বা। আমি সারা রাত দেখা গেছে যে সারাদিন কাজ করে এসে ঘুমাইতে পারি না। আমার এই 4টা বছর, আমার হয়তোবা জেনারেশনালি আমাদের শরীর চেহারা এরকম, ভিতরে কলিজাটা আমার পুড়ে গেছে। আমি ডক্টরদের স্পেসিফিকলি কারণ নেম মেনশন করে এগেনস্ট যাচ্ছি না। এই দেশে প্রচুর মেধাবী ডাক্তার আছে, প্রচুর, কিন্তু তাদের অনলি রিজন হলো নেগলেন্সি এন্ড টাইম না দেওয়া। এখন কনসালটেশন দেওয়ার জন্য পর্যাপ্ত 10 জন ডাক্তার বসায় বুট করার মতো ক্যাপাসিটি এন্ড এবিলিটি আসলে কয়জনের আছে? আর প্রাইভেট ক্লিনিক গুলো যেভাবে ওনাদের অফার করে, আমি নিজে দেখছি এখানে আসলে স্থির থাকা যায় না। কয় ঘন্টা গভর্নমেন্ট ইয়েতে ওনারা হয়তো বা সময়টা দিয়ে প্রাইভেটে চলে যাবে, ওনাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, রেস্ট্রিকশন আছে। কিন্তু কথা হলো, আমি এখন পর্যন্ত আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, অ্যাপোলো এভার কেয়ার, প্লাস আমি 52 দিন বয়স থেকে আমার বাচ্চাকে একজন ডক্টর দেখায় আমার নিজস্ব। কেউ একটু সময় করে যে আমাকে প্রেশার ক্রিয়েট করে যে সাবধান মনির, আপনি এত দিনের মধ্যে যদি এই কাজটা না করেন তাহলে আপনার বাচ্চা কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে এই পর্যন্ত কেউ বলে না আমাকে। এখন আমার বাচ্চার সমস্যাগুলো আমি বলি, ওর প্রিমেচিউর সিজারিং, সিজার যে কি খারাপ জিনিস। আসো আসো, নানুর কাছ থেকে আসো, আসো, এই যে মোবাইল দিব, এই যে খেলনা, এই যে সুপারম্যান আছে এখানে, আব্বাস আসো, কলিজা জান আসো, এই যে খেলনা, এই যে সুপারম্যান যাবে এখন, সবের সাথে সুপারম্যান এখন, এই যে দেখো সুপারম্যান। আচ্ছা আব্বা শোনো, এই যে রেজিং ডিয়ান, এটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি, অনেক পাওয়ার রেজিং ডিয়ান। এই যে আব্বা দেখো, এই যে রেজিং ডিয়ান, এই যে আব্বা আসো। ডিয়ানা এবং ওই যে ডিয়ানার কার্টুন গুলা দেখে, বেবি কার্টুন সারাদিন, এই যে কি পাওয়ার, কি পাওয়ার, এই যে আব্বা রেজিং ডিয়ানের পাওয়ার দেখো। বাবা এইভাবে তোমার কেউ আদর করে ডাকে? আসো জান, আসো ডাকে, আসো, সত্য এই যে আমাকে এই পৃথিবীতে। আসো আসো জান। আমার গরুর মতো, কোন কার্টুন দেখো? আমার গরুর মতো পৃথিবীতে আমার আপন ভাই মনে করে দিন আমার বাচ্চাটাকে। কোন কার্টুন দেখতো? কোন কার্টুন দেখতো? ডিয়ানা, ডিয়ানা, ডায়ানা নাকি ডিয়ানা? ডিয়ানা, ডিয়ানা বেবি কার্টুন। ওটা খুব ভালো পাই, ওটা আমি অ্যান্ড্রয়েডে জান। এই যে এটা, জি জি, এই যে জান, এই যে ডিয়ানা, এই যে ডিয়ানা নিচেরটা আছে, আমি গুরু পরে যেটা আছে নিচেরটা ডিয়ানা, এটা কোথায় গেল আগে? এই যেটা, হ্যাঁ ডিয়ানা, এই যে জান, ডিয়ানা কার্টুন, ডিয়ানা এন্ড রমা। এই যে জান, আসো 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 আসো, এই যে এটা দেখো, আসো আসো জান, আসো আসো, আব্বা আসো, আব্বা আসো, জান আসো, এখন আসবে জান আসো, যে ডিয়ানা, হ্যাঁ বসো। আচ্ছা তারপরে আবার সিচুয়েশন বলছি। গুরু ওই বেবিটা প্রিমেচিউর সিজার করার কারণে, মানে ওর পিডিএ, মানে দেয়ার ইজ ডিফারেন্ট কাইন্ডস অফ ছিদ্র, মানে যেটাকে হোল বলে বা ফুটা বলে ডাক্তারের বাসায়, মানে হার্টে হয় সেটা।
আমি তো স্টাডি বা বাচ্চাকে নিয়ে ভুগে বাচ্চার 2 বছর যাওয়ার পরে জিনিসগুলো আমি আইডেন্টিফাই করলাম, প্লাস আমার জ্ঞানটা হলো আমেরিকান ডক্টরদের অর্থাৎ সাথে। বাচ্চার সবের হার্টে ছিদ্র, দুইটা বড় ফুটো। দুইটা বড় ফুটো। জি। ওকে। এবং কত বছর বয়সে ওটা আপনি আইডেন্টিফাই করলেন? এটা জন্মগত মানে হওয়ার ছোটগুলো সাধারণত জন্মগত হয়। কত বছর বয়সে আপনি আইডেন্টিফাই করলেন? আইডেন্টিফাই করলাম আমি প্রায় 52 দিন বয়সের পরে। এখন তো ওর বয়স প্রায় 4 বছর। 4 বছর। 52 দিনে গিয়ে আপনি আইডেন্টিফাই করলেন যে ওর হার্টের মধ্যে দুইটা বড় ছিদ্র আছে। হ্যাঁ। তারপর এরপরে এখানে ছিদ্র হলো আমার ক্লাসিফিকেশনটা হলো এএসডি, ভিএসডি এবং পিডিএ। এখন এএসডি হলো হার্টের আপার লেভেলে হয়, আমরা টেকনিক্যাল টার্মে না যাই, আপনি শুধু গল্পটা বলেন। পিডিএটা সেটা হলো হার্ট এবং লাংসের মাঝখানে। এখন এটা হলো আগে বাচ্চাটা বের করার কারণে হয়েছে, ডাক্তার বলছে যে আগে বের করলে প্রিমেচুর সিজার, যেটা আপনি বারবার কনফার্ম করছিলেন যে ম্যাচিউরড কিনা, ওরা বলেছিল ম্যাচিউরড, সেই কারণে সিজারের আপনি গেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা হলো প্রি ম্যাচিউরড হওয়ার কারণে এই সিচুয়েশন গুলো তৈরি হয়েছে। তারপর এবং এটা স্পেসিফিকলি ওই কারণেই তো এখানে আমার একটা আমি অস্পষ্ট জ্ঞান ছিল আর ডক্টরের ভুলের কারণে, এবং ওই দিন সিজারটা করছে একদম উইদাউট কোনো মেজর কারণ ছাড়া। যাই হোক, পিডিএটা হলো, পিডিএটা ওর লাংসে থ্রো করে ব্লাডটা, অক্সিজেনটা ব্রেনে যাইতে দেয় না। তো আমাকে বললো যে সেন্টোক্সিন নামে একটা ওষুধ আছে, এটা খাওয়ান, 1 বছর বা 2 বছরের ভিতর বাচ্চার এটা বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আমি বাংলাদেশে তখন একদম ছিলই না, স্টক আউট। অনেক খুঁজলাম, পাই নাই। দেখো এখানে বসে দেখো, বুঝতে পারো, বুঝতে পারো। আব্বা এই যে এখানে দেখো, ভিডিও দেখো, আসো 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 আব্বা আসো, এই এখানে বসে দেন, আসো মোবাইলটা আব্বু তোমাকে মোবাইল দিচ্ছি, মোবাইলটা দেন, এই যে আব্বা নাও নিয়ে দেখো, সাথে না ফালাই দিবে এগুলো। আচ্ছা অসুবিধা নেই, দেখো। তারপর বলেন। হ্যাঁ, ওর মানে ওই ছিদ্রটা মানে ওর লাংসে এবং ইয়েতে থ্রো করে, এটা যারা ডক্টরস আছেন তারা অবশ্যই জানেন। তো আমাকে বললো ওষুধটা খাওয়াইলে ভালো হয়ে যাবে। তো আমি লং টাইম এটা, তো আমি আবার এই হার্ট ইনস্টিটিউট আমাকে বললো যে ফলো আপে রাখছে 6 মান্থ পরে। এখন বুঝি যে যার সামর্থ্য আছে তার 1 মাস বা 15 দিনের মধ্যে এটা রেগুলার কাউন্সিলিং এ থাকা উচিত। তো ওইটা আমাকে 6 মান্থ, 1 বছর। তাহলে হার্টের দুইটা জায়গাতে বড় ফুটো আছে। হ্যাঁ গুরু, এখন ওইটার চাইতে বড় বিষয়টা হলো ওনারা যখন বললো ওষুধে ভালো হবে, তো 1.5 বছর 2 বছর ওয়েট করলাম, ভালো হয় নাই। তো আমাকে কিন্তু যে একজন প্রফেসর ছিলেন, আমি নাম মেনশন করতেছি না, ওনার আমি কন্ট্যাক্ট নাম্বারটা চাইছিলাম, প্লাস চেম্বারটা কোথায়। যে আমি ভাবছিলাম যে এখানে যেহেতু ওনারা সময় পায় না, একটু যাই, উনি নাম্বারটাও দেয় নাই, চেম্বারের কথা বলে নাই। তা আমি ভাবলাম যে আল্লাহ ভরসা হয়তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ওষুধ খাওয়াইলে, কারণ আমার স্পষ্ট কিন্তু টোটালি নলেজ ছিল না এই ব্যাপারে। তো এখান থেকে আমি প্রায় 2 বছর বয়স, যখন আমি এর ভিতরে আমার অনেক স্ট্রাগল গেছে ফাইন্যান্সিয়ালি, কিছু টাকা পয়সা আমি 10-12 লাখ টাকা মাইর খেয়েছি একটা বিজনেসে। তো ওইখান থেকে আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমি ওকে খুব ভালো জায়গায় যে ওকে আমি ডক্টর দেখাবো সেই ক্যাপাসিটি ছিল না। পরে আমি যাই হোক যে কোনো ভাবে ম্যানেজ করে এবার কেয়ারে আমাদের একজন ম্যাম আছে, ওনার জন্য আমি থ্যাঙ্কস জানাই। উনি সিঙ্গাপুর থেকে করা, তো ভারতের দেবী সিটি হসপিটাল থেকে ট্রেন করা। উনি বললো যে আপনার বাচ্চার তো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়ে গেছে, বালবে এফেক্ট, যেটা এটা ডক্টর যারা আছেন তারা অবশ্যই বুঝবেন। বলছে যে এটা তো শ্বাসকষ্ট এক ধরনের, ওয়ান কাইন্ডস অফ ব্রিথিং প্রবলেম। তো অপারেশন যদি 10 জন ডক্টর বসে করা যাবে বলে তাইলে করবো, নয়তো আদারওয়াইজ দেয়ার ইজ নো স্কোপ টু ট্রিটমেন্ট। তো আমার ওই সময় আসলে আমি আকাশ ভেঙে পড়লো মাথায় যে আমি কেন দেরি করলাম। তো ওই ডক্টররা আমাকে কেন বললো না যে আপনার বাচ্চার ট্রিটমেন্টটা করেন বা খুব জরুরি করা, এই এতটুকু সময় কি ওনাদের নাই বা গুরুত্ব দেওয়ার একটা রোগীর ব্যাপারে। তো আমি বুঝলাম যে মেধাবী ডাক্তার থাকার পরেও এই যে গ্যাপটা তৈরি হয়, এটার জন্য আমরা আসলে শিশু মৃত্যুর হার এই দেশে মানে বাড়তেছে। তো যাই হোক, সে ঘাড় শক্ত হওয়া অনেক সময় গেছে, তারপরে তার এভরিথিং হাঁটতে গিয়ে দেখা গেছে 2 বছর তবুও হাঁটে না। আর ও যে ডাউন সিনড্রোম, এটার জন্য আমার মনে আসলে কষ্ট ছিল না, আমি এখনো আমার কষ্ট নাই, আমি জানি না। স্বাভাবিক বাচ্চার সাথে একটু অস্বাভাবিকতা তার ছিল, তার সাথে যোগ হয়েছে তার হার্টের 2টা ফুটো। ওকে, তারপর বলেন। এবং ওর যে আমাকে ইব্রাহিম কার্ডিয়াক, শিশু হাসপাতাল, পিজি, তারপরে হার্ট ইনস্টিটিউট, এবার কেয়ার, কিছু বাদ রাখি নাই। আমি আমার সাধ্য অনুযায়ী দিনরাত পরিশ্রম করে আমি এটা, এরপর এবার কেয়ার যাওয়ার পর যখন বললো যে আপনি এখানে প্রায় 3,50,000 মতো লাগবে, এটার প্রিপারেশন নেন, এবং যদি এই রিং বসানো সম্ভব না হয়, ক্যাথেটারাইজেশন কি জানি একটা আছে ওনারা ইয়ে করে, তাইলে ওর সার্জারি করতে হবে, এবং লট অফ রিস্ক ওইখানে সার্জারি করতে গেলে। ওর যেহেতু এই কি জানি বলে এই ব্লাড প্রেশার, যেটাকে বলে যে
পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ওটা আছে। যে আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য খুব বেশি চেষ্টা করতেছে কেন? গুরু গত রাতে ও নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে নাই। আমি বেঁচে আছি একটা সার্টেন টাইমের পরে, আমি যেমন এখন প্রায় 3-4 মিনিট দেখতেছিলাম, হঠাৎ দেখতেছি যে নিঃশ্বাস নেওয়ার জন্য পাগলের মতো পরিশ্রম করতেছে কেন? ওই যে ওই 2 ফুটো যে হাঁটে সেটার কারণে? হ্যাঁ না গুরু, না গুরু, শুধু এটা না, ওর নেন। আমার বাচ্চাটার বাল্বে প্রবলেম হয়ে গেছে। আমি জানি না আমার বাচ্চাটা বাঁচাইতে পারবো কিনা। ওর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়েছে, যেটা মারাত্মক পর্যায়ে গেলে লেফট টু রাইট শান্ট করে ব্লাডটা। আমাকে একজন কার্ডিওলজিস্ট বললো যদি রাইট টু লেফট করে দেয়ার ইজ নো স্কোপ টু সার্ভাইভ। এবং এই পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হলে 5 বছর। আমি এখানে যে 5 মিনিট রাখছিলাম, ও যুদ্ধ করতেছে নিঃশ্বাসের জন্য, নাকি প্রায়শই দেখে নাকি হঠাৎ করে সারা রাত গুরু, সারাটা রাত কি হয়? রাত্রের বেলা ও মানে যেটাকে বলে যুদ্ধ, জীবনের সাথে যুদ্ধ করে। এরকম যুদ্ধ সহজ বাংলায় কোন ভাই? যুদ্ধ, ও লেফট সাইডে কাত হয়ে রাইট সাইডে মাথাটাকে ঘন্টার পর ঘন্টা আমার হাটের সাথে এরকম বাইরে বাইরে করে গুরু। আমার এটাকে জীবন বলে না, আমি কিসের সাথে? খাটে শোয়ার সময় দেখা গেছে কখনো ওয়ালে এবং খাটে মাথা লেফট রাইট শান্ত করার কারণে মাথায় ব্যথাও পায়। আমার আম্মা কতক্ষণ সজাগ থাকবে, উনিও তো বৃদ্ধ মানুষ, এবং হেলান দিয়ে বসে থাকে গভীর রাতে, এবং আমি দেখেছি ও শ্বাস নিতে পারত না। এই কষ্ট আমি আল্লাহর কাছে বলা ছাড়া, বিশ্বাস করেন গুরু, একমাত্র আল্লাহ আর আমার মার কাছে বলা ছাড়া আমার পাশে এই পৃথিবীতে আল্লাহর কসম কেউ নাই। আমি আমার বাচ্চাটারে কি করলাম? আমি নিজে পড়াশোনা জানা এডুকেটেড একটা লোক হয়ে আমি কি করলাম? আমি অলরেডি ক্ষতি করে ফেলছি ওর। আমি নিজেকেই দায়ী করি। আমি কি করলাম? আমি কেন তার 2টা ছিদ্র পারলাম না আমি 2 বছর বয়সের ভিতরে বন্ধ করতে? এটা কি ডক্টর আমাকে সাবধান না করার কারণে, না আমার সামর্থ্যহীনতার কারণে? আজকে গুরু আমি যে পর্যায়ে এখানে স্টুডিওতে আসছি, আমার কত হলো, আমার আত্মীয় স্বজন এবং আমার সম্পদ কিছু আটকানো আছে তাদের কাছে। এগুলো যদি আমি কোনোভাবে আনতে পারতাম, আমার বাচ্চাটাকে আমি ইন্ডিয়া নিয়ে, সবাই বলে ডক্টররা যে আপনি প্লিজ একটু ব্যাঙ্গালোর নিয়ে যান, বাচ্চাটাকে বাঁচাইতে পারবেন ডক্টর দেবী শেঠের কাছে। কিন্তু আমি বাংলাদেশের সাধারণ হসপিটালেও ট্রিটমেন্ট করার মতো গুরু এখন আমার পরিস্থিতি নাই। এটা আমি অনেক সরকারি অফিস আদালতে দৌড়াদৌড়ি করছি, যেমন ডিসি অফিস, তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার পরে আমাকে বলছে রিকমেন্ডেশন আনেন এমপি সাহেবের। তো আমি এমপি সাহেবের দোষ দিই না, উনি আসলে ভিআইপি পার্সন। আমি 2 মাস। যাই হোক, আপনি ফাইনালি ওই সব জিনিস ম্যানেজ করতে কোনো জায়গাতেই পারেননি? কোনোভাবে কি কোনো হেল্পের ব্যবস্থা হয়েছে? কত টাকা ইনভলভ ওর ট্রিটমেন্টের জন্য? ওর কমপক্ষে ওর 1টা ছিদ্র, 2টা বাল্বের এভরিথিং যদি করতে যাই আমি 7 থেকে 8 লাখ টাকার কমে আমি হাত দিতে পারবো না। এখন পর্যন্ত কোনো সাপোর্ট পাইছেন কিনা কোথাও থেকে? হ্যাঁ, সাপোর্ট বলতে আমার ওই যে ছোট চাচা, উনি আমাকে একবার 20,000 দিছে, আবার বাচ্চা হওয়ার পর 10,000 দিছে, এইভাবে ভেঙে দিছে। কিন্তু এগুলো তো আমি বাচ্চার পিছনে খরচ করছি, কিন্তু কোনো ব্যালেন্স এবং বাচ্চার এখনো পর্যন্ত আমি শুধু এটা ভাবি যে আমি কি খাওয়া আর ঘুমার জন্য পৃথিবীতে জাস্ট এটাই লাইফে সার্ভাইভ করার জন্য, এটা করে আমি কোনোভাবেই বাচ্চাটার জন্য আমি এই জিনিসটা ব্যালেন্স করতে পারতেছি না। এবং আমি এখন যে পর্যায়ে দাঁড়ায় আছি, দেখুন একদম আমার যে কার্ডিওলজিস্ট আছেন, এনাদের সাথে হয়তো কানেক্ট হলে বুঝতে পারবেন যে এই পর্যায়ে কোনো সুস্থ মস্তিষ্কের লোক তার সামর্থ্য থাকার পরে তার একটা সন্তানকে চিকিৎসাহীন, যেটাকে বলে বিনা চিকিৎসায় রেখে দিছি। আমি আমাদের সাথে আছেন মনিরের মা এখানে উপস্থিত, অর্থাৎ সাহাবের নানু, দাদু। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনার এত প্রাণের নাতি একটা নিঃশ্বাসের জন্য প্রচন্ড কষ্ট করতেছে, পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবী শুনতেছে। আমি সাহাবের স্পেশাল এখানে বসানোর পর একটা সময় আসছিল যখন নিঃশ্বাসের জন্য চেষ্টা করতেছিল। এই কষ্টের সাথে কোনো কিছুর আসলেই তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি, মাবুদ এই বাচ্চাটারে বাঁচায় দাও। দাদু হিসেবে যদি আপনি কিছু বলতে চান,
আপনি নিজের কাছ থেকে দেখছেন, প্রতি মুহূর্তে আপনার নাতির এই কষ্ট কাছ থেকে অনুভব করতেছেন। যদিও ট্রিটমেন্টের স্পেশালি সব পৃথিবীতে আসার আগ মুহূর্তে মনিরকে বলা হয়েছিল যে এই ছেলের কিছু কমপ্লিকেসি আছে, আপনি এই ছেলেটি এই ভ্রূণটাকে নষ্ট করে দেন যেন সব পৃথিবীর মুখ না দেখতে পায়। কিন্তু মনির চিন্তা করেছে যে ভ্রূণ নষ্ট করে দেওয়া, যে মানুষটা আগত, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা নির্ধারিত তার একজন বান্দা হিসেবে পৃথিবীর আলো মুখ দেখবে বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা নির্ধারিত আমি এটা বন্ধ করতে পারি না, এমন অন্যায় এমন পাপের সাথে আমি জড়িত হতে পারি না। যে কারণে মনির ডাক্তারের সেই পরামর্শটা সে নেয়নি। কিন্তু পৃথিবীতে আসার পর তার কিছু, আমার কাছে মনে হয় না যে তার কোনো মেন্টাল বা ফিজিক্যাল মেন্টাল কোন ডিসঅর্ডার আছে। মেন্টাল ডিসঅর্ডার থাকলে তার বাপের চোখে কান্না দেখে মুহূর্তের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সবের চোখের কোনা দিয়ে এরকম ভাবে পানি বের হতো না, আর এভাবে কাঁদতে থাকতো না তার বাপকে কষ্ট পেতে দেখে। কিন্তু তার যে কষ্ট, যেটা আমি এখানে আমার এই চেয়ারে বসিয়ে দেখছিলাম যে একটু নিঃশ্বাসের জন্য কিভাবে ছটপট করতেছিল বেচারি, এখন কিছুটা স্ট্যাবল হয়েছে। আপনি দাদু হিসাবে প্রতিদিন দেখতেছেন আপনার ভবিষ্যতের ওয়ারিশ এরকম একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, আপনার কেমন অনুভূতি হয়? এবং পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবী শুনতেছে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান দাদা হিসাবে। বলবো আমার আম্মা আসলে খুবই সরল মানুষ। আমার সাথে এই দিকে খালি মাথাটা এমন এমন করবো, গইরে সাইরে যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন কি করে? মাথা খালি খাড়ের মধ্যে বিছানা এবং এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন করতে 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 পরে ঘুমা বুকে লই পায়ে গিয়া শুয়ে তাহে খাদে শুয়ে ছটপট করতে থাকে, চটপট করে সারা রাত। আজানটা বললে গিয়ে আমি উঠি, ঘুমা অনেকদিন আমার লগে লগে গিয়ে আমি নামাজ পড়ি, হেও নামাজ পড়ি। কিভাবে নামাজ পড়ে? সুন্দর করে হুজুরের আজান টাজান শুনলে বাগে ওরে টুপি মাথা দেখলো, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্লিজ সদয় হও মাহমুদ, ভাবে প্লিজ সদয় হও, ভাবে কি তুমি হচ্ছে ক্যারিজমার আলটিমেট ডেস্টিনেশন মাহমুদ, প্লিজ সদয় হও। মাত্র 52 দিন বয়স থেকে 4 বছর পর্যন্ত কষ্ট করতেছে একটু নিঃশ্বাসের জন্য, প্লিজ সদয় হও মাহমুদ। তোমার কাছে বোন প্রাণ সঁপে দিয়ে প্রার্থনা করতেছি, প্লিজ সদয় হও, বাচ্চাটারে বাঁচায় দাও। আপনার কাছে নামাজ পড়তে থাকি, তারপর নামাজের বিছনা বিছাই দিলাম, গোসল কইরে হয়ে যাইব গিয়া, গোসল করে সারলে পরে গিয়া নামাজের বিছানাটা কইব আমি বিছাইয়া দিতাম, বিছাইয়া দিলে পরে সেজদা দিব, আমি বুকে ধরি হেও বুকে ধরে আডুর ধরে সেজদাতে শুইয়া জাগা, আবার কোরআন শরীফ দিতাম, কিতাব দিতাম পড়তো, লয়ে সাইরা পাতা উল্টায় আবার চুমা দিয়া নিয়ে টেবিলে রাখে, সব বুঝে। পুরো বাংলাদেশ সহ সবের দাদি কথা বলতেছিল, এখন পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন দেখতেছে। মনিরের কথাতে শুনলাম যে 7 থেকে 8 লাখ টাকার প্রয়োজন, যে জিনিসটা সংকলন করা, সেই টাকাটা অ্যারেঞ্জ করার মতো সামর্থ্য বা ক্যাপাসিটি তার নাই। যদিও এমন একটা পরিবার সে বিলংস করে, বিভিন্ন ভাবে তার বর্ণনাতে শুনছিলাম তারা অনেক কালারফুল জীবন, অনেক স্ট্যাবলিশ লাইফ তারা লিড করে, কিন্তু তারপরেও যেহেতু সে কপাল পোড়া, কোনোভাবেই সেই সুযোগটা তার হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনতেছেন। যদি মনে হয় যে কোনোভাবে তাকে কোনোভাবে কোনো তথ্য দিয়ে কোনো কিছু ভাবে ওকে সাপোর্ট করতে পারেন, কমেন্ট সেকশনে জানান, আমরা আপনাদের সাথে ফোনে কথা বলবো, অথবা আপনাদের সাথে সরাসরি মনির এই কমেন্ট সেকশন থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনার স্পেশালি সবে দাদি বলছিল যে যখন সারা রাত ধরে কষ্ট পেতে থাকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, এবং আপনারা তো শুনেছেন অলরেডি সাহাবের দুইটা বড় রকমের ছিদ্র আছে তার হার্টের মধ্যে, যে কারণে তার অক্সিজেন নিতে এবং অক্সিজেন সাপ্লাইংটা অনেক বেশি প্রবলেম হয়, এবং নিঃশ্বাস নেওয়ার জন্য সারাদিন ছটপট করতে থাকে, স্পেশালি রাতের বেলায় মাথা গিয়ে বাড়ি মারে ওই খাটের পালঙ্কের ওই শক্ত জায়গাতে। এবং একটা পর্যায়ে তার দাদি যখন সকাল হয়ে আসে, ভোরের আলো ফুটে, যখন ওই সুবহে সাদিকের সময় নামাজের জন্য ওঠে, তখন একটা পর্যায়ে গিয়ে শান্ত হয়
এবং সে তখন তার দাদির সাথে নামাজের পার্টিতে বসে এবং তার দাদিকে ফলো করে নামাজ পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্লিজ প্লিজ এই বাচ্চাটির জন্য তুমি সদয় হও, তার সমস্ত রকমের কষ্ট তুমি দূর করে দাও। সাবেদা দিশার কাছে আরেকটু শুনতে চাই, সবের সম্বন্ধে আরো কিছু বলুন আপনি, এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রোগ্রামটি দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ বলুন। ফ্লোরে শুয়ে থাকি একটু পর পর। খাড়েতে এখন তো আগে লামতে পারছে না, এখন লামে লাইমা সাইরা নিজে নিজে ওই উপুত হয়ে শুয়ে আবার আমারে টানে বিছানাত গিয়া খাড়ে শুইবার লাগিয়ে, শুইলে আমার পেটে শুইব, পায়ে শুইব, আবার নেই বিছানা শু, বালিশ মাথার দে না, বালিশ রাইকে দে, বালিশ নিবাগার লাগিয়েছে। তখন এই চটপট কইরা এই মাথা ঝুলাইতে ঘুম পারে, ঘুম পারলে আমি চুপ কইরা উঠতে আসি, আইসা করে আবার সারাদিন রাত এভাবেই কাটে। সারাদিন রাইতে এরকমই করে। আবার মা খেলাধুলা করতে চায়, বাইরে যেতে চায়। যাইতে চা, আবার ভিতরে তো সহজাত ব্যাপার একটা বাচ্চার, যাইতে যাবে কিন্তু তো ওই ক্যাপাসিটিতে কুলাচ্ছে না। গাড়ি দি আইনা দিব আমার কাছে, ওই ব্যাটারি লাগাই দিতাম, এটিও বুঝে। আবার আবার পানি মাম 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 কইব, এবং রাতে ঘুমের মধ্যে ওর যে শ্বাসকষ্টটা পানি এরকম যে কতবার করে, আমি তো সজাগ থাকি। তো এই কষ্টগুলো আসলে তখন একমাত্র আল্লাহ আর আমি সজাগ থাকি। আমি দেখি আমার তো ভিতরে নিজে এর লাগে আগুনে তো পোড়া করছি ছাড়া না। আমি কত জায়গায় যে আমার করছি, আমার মামাদের বলছে যে মামা রাষ্ট্রপতি রাস্তা করছে 2.5 কোটি টাকা এফডিআর করে রাখছে 2 মামা। আমি প্লিজ এটা একটু বলি, আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ, উনি যে রাস্তা করছে অনেক, মানে যেই সময় টাকাটা দিছে তার 20 বছর পরে চিন্তা করে দিছে, সবাইকে 3 গুণ টাকা দিয়ে দিছে। এখানে আমার আম্মা আব্বা যেহেতু চাকরি করতো, আমাদের কিছু টাকা ইনভেস্ট ছিল আমার ওই জমিটাতে, উপজেলা 72% জায়গা, ওইখানে 3 লাখ টাকা করে 72% কত টাকা আসে। আমার মাকে 30,000 টাকাও দেয় নাই তারা, এবং বিচার বসাইছি চেয়ারম্যান রাষ্ট্রপতির ছেলে ওখানকার সংসদ সদস্য, বলছে যে টাকাটা প্লিজ অন্তত আপনারা বাড়ির যে এখানে 2% জায়গা আছে 3 লাখ টাকা দেন। আমি আমার বাচ্চাটা অসুস্থ বলছি, ওরা 30,000 টাকা, মামারা কিন্তু সৎ না, চাচারা অর্থাৎ সৎ। আপনি যাদের কথা বলছেন স্পেশাল প্রেসিডেন্ট তার ছেলে, তারা রিকমেন্ড করার পরেও তারা সেই না, টাকা দেয় না, না। হ্যাঁ। আপনি আপনার বাচ্চার প্রসঙ্গে বলুন, শুধুমাত্র তার ইনফরমেশন। জি, এখন ওর যে সমস্যাটা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, আপনি সহজ বাংলায় বলুন, সহজ কথায় বলুন। সহজ কথাই হলো এখানে যেটা উল্লেখ আসছে আর কি, ওটাকে হাইপারটেনশন বলে। মানে পালমোনারি হাইপারটেনশন হইলে বাচ্চাদের যদি এটা মাইল্ড পর্যায়ে থাকলে ট্রিটমেন্ট করার সম্ভাবনা থাকে, আর যদি যেটা ওনারা ইংলিশে লেখে তো বাংলা অর্থটা তো আমি বুঝি না, ওইখানে এটা যদি খুব মানে মাইল্ড থেকে যদি স্ট্রং চলে যায়, এখানে আর বাচ্চানোর কোনো কি আমেরিকা সিঙ্গাপুর নিলেও অসম্ভব না। এখনো মাইল্ড আছে আমার বাচ্চার সমস্যাটা, আমি গত 13 তারিখে করছি, হাইপারটেনশনটা মাইল্ড আছে এবং অর্থাৎ এই ট্রিটমেন্টটা খুব বেশি জরুরি সময়ের মধ্যে। ইমার্জেন্সি, এবং আমি জানি না যে 1 মাস পরে আমার বাচ্চাটা সেই সম্ভাবনাটুকু থাকবে কি, সেটা আল্লাহ জানে। এবং মাইল থেকে যে লেফট টু রাইট শান্ট করে রক্ত, এটা রাইট টু লেফট করলে আর কোনো স্কোপ নাই বাঁচানোর, এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে আছে। তো আমি কি, টাকা তো একদিন আমার হাতে আসবে, সামান্য টাকার জন্য আমি হেরে যাব? আমি নিজের কাছে নিজে হেরে যাইতেছি, আমার দিন রাত শান্তি নাই আমার কলিজে। কোন পাপের প্রায়শ্চিত্ত আমি করতেছি, নাকি আমি ডিসিশন নিলাম যে বাচ্চাটাকে বাঁচাইলে আসুক দুনিয়াতে, আমি কি তাদের সাথে টেকনোলজিক্যাল চিন্তা করলে যে না অ্যাবর্শন করাই ফেলি, তাহলে কি ও শান্তি পাইতো, আমিও পাইতাম, আমার পরিবার মেনটেন, এই ওটাকে পৃথিবীতে আমি কষ্ট দিতেছি। ডাক্তারে তো বলছে ওই এবং এই যে বড় ছিদ্রটা, ওইটা ওর লাইফটা ধ্বংস করে দিতেছে। পিডিএ, যারা মেডিকেল রিলেটেড আছে ওনারা বুঝবে যে কতটুকু সত্যতা। পিডিএ যদি বড় হয়, এটা লাংস নষ্ট করে দেয়, লাংসের পরে বাল্ব নষ্ট করে, বাল্বের পরে কিডনি নষ্ট করে, একসময় মানে শেষ হয়ে যায়। একজন মানুষের কথা কালকে আপনারা দেখছেন স্পেশাল রাত্রে বেলা, আমিও দেখেছি, অনেক কষ্ট হচ্ছিল তখন, অনেক দূর থেকে দেখেছি, দেখেছি। আমি কোন রকমের রিকমেন্ডেশন, কোন ইনফরমেশন দিই না। আর যেটা হয়েছে লাইভে সেটাও কিন্তু উচিত ছিল না। অনেকেই হয়তো ফ্রাস্ট্রেশন হলেই এই ধরনের পথ বেছে নেবে, সেজন্য হয়তো এটা হয়তো উচিত হয়নি। বাট কষ্টের তীব্রতা যে কত মারাত্মক হতে পারে তার চমৎকার শব্দটা যায় না এখানে, তার একটা পারফেক্ট ডেমনস্ট্রেশন গত দিন চোখে আঙ্গুল দিয়ে বহু মানুষকে তিনি দেখিয়ে গেছেন। যে তিনি বলতেছিলেন যে আমার ইনফ্যাক্ট বাংলাদেশে যদি ধানমন্ডির মতো জায়গাতে অনেক বড় একটা জায়গা নিয়ে উনি থাকেন, এটা তো বোঝার অপেক্ষা রাখে না যে তিনি অনেক তুলনামূলকভাবে অনেক সলভেন্ট, এবং বহুদিন ধরে
স্পেশালি তিনি বিজনেস নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতেছেন, কিন্তু তারপরেও যতটুকুই কষ্টে থাকুন না কেন, তারপরেও তিনি যে সলভেন্ট এটা তো বলবার কোনো অপেক্ষা রাখে না। তিনি অনেকভাবে বহু মানুষের দ্বারা প্রায় 5 থেকে 5.5 কোটি টাকা পর্যন্ত প্রতারিত হয়েছেন, তারপরে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বহু মানুষের চাইতে তিনি ইকোনমিক্যালি সলভেন্ট আছেন, কিন্তু শেষ মুহূর্তে একটা কারণেই উনি হার মেনেছেন, যে দীর্ঘ 4 বছর ক্যান্সারের সাথে যখন যুদ্ধ করছেন আর দিনের পর দিন কাছের মানুষজন যখন তিনি কাছে পাননি, তখন তিনি নিজেকে নিজের কাছে সারেন্ডার করেছেন। যে কারণে একটা মানুষের পক্ষে সম্ভব হয় একটা লোডেড একটা লাইসেন্স রিভলভার থেকে একবার পরীক্ষা করে দেখা যে গুলিটা আসলে ছুটতেছে কিনা, দেন সেকেন্ড গুলিটা নিজের কপালে ঠেকিয়ে এভাবে শুট করে দেওয়া এবং নিজেকে এভাবে হেলান করে দেওয়া এভাবে জীবনের সাথে। এটা একটা কষ্টের একটা অসম্ভব রকমের দারুণ এক ডেমনস্ট্রেশন। পুরো বাংলাদেশের মানুষ কি পরিমাণ ডিপ্রেশনে আছে একাকিত্বের কারণে, বহু মানুষ যারা কষ্টে পাশে থাকে না তার কারণে কি পরিমাণ দুঃখের মধ্যে ট্রমাটাইজড হতে পারে, তার সাক্ষাৎ একটা ডেমনস্ট্রেশন। আমরা চাইলে মনিরকে আনতে পারতাম, আমরা চাইলে শাওয়াদ এবং তার দাদিকে নাও আনতে পারতাম। আনার কারণ এই ঝাঁকুনিটার আমরা যারা বাংলাদেশি বা বাঙালি এটার জন্য অনেক বেশি প্রয়োজন, যাতে করে এই মানুষগুলোর পাশে বিভিন্ন ফরম্যাটে আপনারা দাঁড়াতে পারেন এবং এই মানুষগুলোকে ভালোবাসার কারণ আপনারা হতে পারেন, যাতে করে আরেকটা বড় দুর্ঘটনার দিকে এই পরিবারটি না যায়। সেই কারণেই কিন্তু আজকে আমাদের উপস্থিত হওয়া, ইচ্ছে করেই, আরেকবার বলতেছি ইচ্ছে করেই, মনির, শাওয়াদ এবং তার দাদিকে স্টুডিওতে হাজির করা, যাতে করে একটা ঝাঁকুনি তৈরি হয়, যাতে করে একটা দারুণ কিছু ঘটে যায়। আমি তো হিজড়া টাইপ মানুষ, আমার ক্ষমতা নাই যে আমি কিছু করে দেব, বাট আমি এই স্টুডিও থ্রু দিয়ে বহু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, যাদের মধ্যে সেই রকম সক্ষমতা আছে, তারা যদি কোনো না কোনো ভাবে এদের পাশে দাঁড়িয়ে এই পরিস্থিতিটার পরিবর্তন ঘটিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি দারুণ এক ক্যারিজম্যাটিক সিচুয়েশন তৈরি করে এবং যার কারণে আমার এই প্রাণপ্রিয় শাওয়াদ বেঁচে যায়, তারই প্রচেষ্টা হিসেবে আজকের এই উপস্থিতি। এবং কালকের এই ঘটনাটা আমি যখন দেখেছি, যে মানুষটির বর্ণনা আমি দিচ্ছিলাম যে নিজের রিভলভার ঠেকিয়ে নিজেকে শেষ করে দিয়েছে, তখন আমি প্রতিজ্ঞা করেছি বেশি বেশি করে কষ্টে থাকা মানুষগুলোকে আরো বেশি রিপ্রেজেন্ট করব, বহু মানুষের কাছে ছড়িয়ে দিব, যাদের কোথাও নাই, কিচ্ছু নাই, মানুষের কাছে নিজের কষ্টে পৌঁছে দেওয়ার। তাদের জন্য আছে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ, যাতে করে আমরা মানুষের কষ্টের কথা অন্তত শেয়ার করতে পারি, যাতে করে আজকের পর থেকে মনির ভাবতে পছন্দ করে যে শুধু আমি একা না, বহু মানুষ জানে আমার শাওয়াদের কথা। কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মাধ্যমে আমার শাওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবে। এই আশা, এই স্বপ্ন, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা একটা মানুষকে বাঁচিয়ে রাখে। সে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা আজকের পর থেকে আরো বেশি বেশি করে পালন করব, যাতে করে কালকে যে আমরা ভিডিও স্ট্রিমের মাধ্যমে, লাইভের মাধ্যমে যে ঘটনাটা ঘটেছে, যে জিনিসটাতে একটা মানুষের মিনিমাম সক্ষমতা বলতে যা বোঝায় বাংলাদেশের পার্সপেক্টিভে সবই ছিল, শুধু তার পাশে কেউ ছিল না, সেই জিনিসটার অভাবের কারণে নিজের জীবনটাকে সে শেষ করে দিয়েছে। এরকম সিচুয়েশনে যেন কাউকে পড়তে না হয়। আমরা কিছু কমেন্ট নিতে চাই এবং কিছু ফোন কল নিতে চাই। ফোন কল ওপেন করে দিই 01841904904। এই নাম্বারে আপনারা ফোন করুন, যা ইচ্ছা বলুন। আমাদের চাওয়া একটাই, আমার শাওয়াদ বেঁচে থাকুক। যান আরেকবার যান, আরেকবার আব্বা আব্বা আমার শাওয়াদ বেঁচে থাকুক। আর এটার উপলক্ষ হোক এমন একজন দেশ এবং দেশের বাইরে থেকে কেউ একজন হোক, যাতে করে দারুণ এক ক্যারিজমেটিক ঘটনা সৃষ্টি হোক, যাতে করে আমার শাওয়াদকে রাত ভর এভাবে মাথা বাড়ি মারতে হবে না, তার পালঙ্গের সাথে ছটপট করতে হবে না, নিশ্চিন্তের ঘুম ঘুমাবে। তার দাদি যখন ঘুম থেকে উঠবে নামাজের জন্য, সেও ঘুম থেকে উঠবে। ভালোবাসার ডায়েরি লিখেছেন গুরু, আমরা আহনাফের মতো অবুঝ শিশুটির পাশেও দাঁড়াতে চাই। দাঁড়ান, আপনারা কমেন্ট সেকশনে জানান দেন, মনির আপনার সাথে কমিউনিকেট করে নেবে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 01841904904। ফোন কল ওপেন করে দিচ্ছি, আপনাদের কথা শুনতে চাই আমরা। এমডি মহিবুল লিখেছেন গুরু, আমি মেহেরপুর থেকে শুনছি। ফাতেমা রাশিদ লিখেছেন অনেক স্যাড ছিল ঘটনাটা। নাহিদ আলী আমাদের সাথে আছেন, আল্লাহ তুমি ভালো করে দাও। আপনারা কি বুঝতেছেন যে একটা মানুষের পাশে থাকাটা কত বেশি ইম্পর্টেন্ট? অনেকেই কিন্তু কালকের এই ঘটনাটি স্পেশালি লাইভ স্ট্রিমিং এ যে নিজেকে শুট করে মেরে ফেলা একজন ভদ্রলোক, যে কিন্তু একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, এবং তার শুধু অভাব ছিল একটাই, যে তার কাছের কোনো মানুষজন তার পাশে নাই। বছরের পর বছর একাকিত্বে জীবনে সে হাঁপিয়ে উঠেছিল। ক্যান্সার সার্ভাইভাল একজন রোগীর জন্য দিনের পর দিন
এইভাবে স্ট্রাগল করাটা টাফ ছিল, তাই নিজেকে শেষ করে দিয়েছে। তাই পাশে থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট বুঝতেছেন, কেয়ারিং হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট বুঝতেছেন, সবকিছুকে ছেড়ে দিয়ে কাউকে ভালোবাসাটা কতটুকু ইম্পর্টেন্ট বুঝেছেন। যেটাই হচ্ছে আমাদের প্রতিদিনের বার্তা ঢাকা FM 90.4 এর ভালোবাসার বাংলাদেশ থেকে। আমরা কিছু পারি আর না পারি, মানুষের কথা শুনি, মানুষের কষ্টের কথা শোনাটা কতটা ইম্পর্টেন্ট বুঝেছেন। সেই কারণে আমরা মানুষের কষ্টের কথা শুনি, ভবিষ্যতের দিনগুলোতে আরো বেশি বেশি করে শুনবো। আমাদের এখানে হয়তো এন্টারটেনমেন্ট খুঁজে পাবেন না, বাট নিজেকে আশ্বস্ত করার সুযোগ তৈরি করবেন ঢাকা FM 90.4 এ, যেখানে মানুষ তার কষ্টের কথা বলবে আর তার সাথে কানেক্টেড হবে আমার মতো কিছু পাগল মানুষ, যারা কানেক্টেড হয়ে তার কষ্টের সাথে নিজেকেও সম্পৃক্ত করবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা এই জিনিসটা আরো বেশি বেশি করে করব। সাওয়াদের জন্য যদি কেউ কথা বলতে চান, কেউ যারা কমেন্টস করছেন সেটা তো আমরা নিচ্ছি, সেই সাথে যদি কেউ ফোন করতে চান 01841904904 এই নাম্বারে ফোন করুন। একদম এমডি মনিরুল ইসলাম লিখেছেন আল্লাহ সুস্থতা দান করো। ফারহান সাদ লিখেছেন আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদেরকে অনেক ভালো রেখেছে আল্লাহ। আমাদের আশেপাশে যেসব মানুষগুলো খারাপ আছে, আমরা যদি নিজের ভালো থেকে যদি পাশের মানুষগুলোর দিকেও যদি একটু আমরা তাকাই, আমার মনে হয় যে ভালোটা আরো বেশি ভালো হয়ে যায়। ডিরেক্ট নিতে থাকিস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গুরু আমি রুবেল বলছিলাম রাঙামাটি থেকে। ওকে রুবেল, ভালোবাসা জানাচ্ছি আপনাকে। আজকের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলতে চান। যে আসলে গুরু যে তাদের মানে কষ্টটা আসলে আমি চুপ করে যখন আসলে গুরু শুনছিলাম, আসলে আমার নিজেরও কষ্ট হচ্ছে যে তার বাবা তার সন্তানের জন্য যে কষ্ট, তার মধ্যে একজন বাবাই বুঝে তার সন্তানের যে কষ্টটা আসলে কি, সে বাবাই ভালো জানে। আমি শুধু আপনাদের এই তার সন্তানের জন্য এতটুকু দোয়া করি যেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এবং যদি টাকা পয়সার দিক থেকে গুরু আমিও একদম আসলে টাকা পয়সা নেই, তবে টাকা পয়সা না থাকলেও গুরু আজকের এই তার বাচ্চার জন্য হাজারো দোয়া থাকবে আমার জন্য। একদমই তাই। আমি কিন্তু কোনোভাবেই বলিনি যে আপনাকে টাকা দিয়ে শুধু হেল্প করলে ফোন দিবেন। আমি বলেছি যে কোনো ফরম্যাটে সাওয়াদের পাশে থাকা, মনিরের পাশে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটাকে পাশে বহু মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে করে যাদের সক্ষমতা আছে এই মানুষটির পাশে এসে দাঁড়ায়। কারণ মানুষের পাশে না থাকলে, কষ্ট থাকা অবস্থায় তার নাতিজা যে কি হতে পারে এটা তো আপনারা বুঝেন। সেই কারণে কেউ থাকুক আর না থাকুক, কেউ শুনুক আর না শুনুক, ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 কান খাড়া করে মনোযোগ দিয়ে সতর্কতার সাথে শুধু আপনাদের কথাগুলো শুনবে এবং মানুষের কাছে ভালোবাসার কথা পৌঁছে দিবে। আপনারা ফোন করুন। আমি চাচ্ছি না যে কোনো ফিল্টারিং হোক, ফোন হলে আমি সরাসরি ফোন করে আমি সাথে সাথে স্টুডিওতে নিব। যারা আছেন আমাদের সাথে ফোন করতে চান 01841904904 এই নাম্বার। কিছু টেক্সট নিয়ে নিই। মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন দেশের লাঠি একের বোঝা বিকাশ নগদ নাম্বার দিন, আশা করি সবাই এগিয়ে আসবে। হ্যালো, কে আছেন? কে বলছেন? জি, কে বলছেন? হ্যালো হ্যালো, তুমি মাঝে মাঝে টেক্সট করতে থাকো। বাঙালি বাবু লিখেছেন গুরু সাওয়াদের বাবার অ্যাকাউন্ট নাম্বারটা কে বলছেন? দিন। হ্যালো, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আমি চট্টগ্রাম থেকে তানিয়া বলতেছি। হ্যাঁ বলেন, প্লিজ বলেন। হ্যালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হায় আল্লাহ, আমি কি বলবো। জি তামিয়া বলুন। আমি আজকের এই অনুষ্ঠানে আপনি তো অবশ্যই ছিলেন। আমার মনির কথা বলছিলেন তার প্রিয় সন্তানকে নিয়ে, যে হ্যাঁ, সবার কথা প্রতি শুনে মুহূর্তে আমার নিঃশ্বাসের জন্য কষ্ট পাগল করতেছে। যদি কিছু বলতে চান। আমি একজন হাউস ওয়াইফ গুরু। আমি তো ওর জন্য শুধু ভয় করতে পারবো। আমার একটা 13 বছরের মেয়ে আছে। কোন সমস্যা না দামি, আপনি আপনার এই তথ্যটা বহু মানুষের কাছে পৌঁছে দেন, যাতে করে মনের পক্ষে সম্ভব হয়, সুযোগ হয়, ও যেভাবে ট্রিটমেন্ট করতে চায় ওর প্রাণের সন্তানটাকে, সেভাবে যেন ব্যবস্থা করতে পারে। ঠিক আছে? জি, আর আপনার আবেগ, আপনার এই দীর্ঘ নিঃশ্বাস, এর কষ্ট
যে পরিমাণ আমার মেয়ে, আমি ওনার কথা শুনতে চাই, আমার মেয়েকে চড়াই ধরে কান্না করে করে শুধু চুমু দিচ্ছি। এটা দারুণ সফলতার ভালোবাসা বাংলাদেশ। মনির বুঝতেছেন আপনি যে মুহূর্তে আফসোস করতেছিলেন যে আপনার রক্তের লোকজন আপনার পাশে কেন ওভাবে দাঁড়ায়নি, আপনি কি বুঝতেছেন যাদের সাথে আপনার মিনিমাম কোনো সম্পর্ক না, আপনাকে চিনে না জানে না? রক্তের সম্পর্কে কোনো সম্পর্ক না, আসল সম্পর্ক তো ভক্তেরই সম্পর্ক। একদমই রক্তের তাই, সম্পর্ক কি? একদমই তাই, একদমই তাই। রক্তের সম্পর্ক মনে রাখবে কেন? মানুষের থাকলে মনে রাখবে রক্তের সম্পর্ক, আর ভক্তের সম্পর্ক স্বার্থ ছাড়াই। একদমই তাই। অনেক 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 ভালোবাসা। ভালোবাসি, আপনার অনেক ফ্যান। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি তো হঠাৎ আমার হাত এখনই ব্লক হয়ে যেত। আমি আপনাকে অনেক ভালোবাসি যে এত মহব্বত নিয়ে। দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। আমার মেয়ের নাম কি নাম? উমরা ইসলাম। ওকে, আমার মাঝানোর জন্য অনেক প্রার্থনা, অনেক দোয়া, অবশ্যই দোয়া করি। আমার মেয়েকেও ট্রিটমেন্ট করাতে হবে, ওতে দেখি কোনো খাবার খাওয়ালে ঠান্ডা হোক বা গরম হোক বুকে ধরে ধরে কান্না করে। আমার আম্মা জানার জন্য অনেক সময় প্রার্থনা করতেছি যেন সব ঠিক হয়ে যায়, এবং আপনারা যে এই রকম মহব্বত নিয়ে আমাদের সাথে থাকেন, যাতে করে একটা মানুষ সাহস পায়। কল করতেছি অনেক দিন, আজকে পাইছি। অনেক সাহস পায়, মনির যেমন সাহস পাচ্ছেন যে রক্তের সম্পর্ক থাকুক না থাকুক এরকম বহু মানুষ আছে তার পাশে। অনেক ভালোবাসা আপনার জন্য, ভালো থাকবেন আপনি। একটা সালাম দিতে পারবেন? জি, অনেক অনেক ভালো লাগে আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ফোন কল নিব, এই ফাঁকে টেক্সট চলতে থাকুক, আর এভাবে চারিদিকে ছড়িয়ে যাক আমাদের ভালোবাসার বারতা। জি, কে বলছেন? আমি মোহাম্মদ শাহিন বলছি। গুরু কেমন আছেন? জি শাহিন সাহেব, ভালো আছি। বাট আপনি তো দেখতেছেন আজকের প্রোগ্রামের ধরন, একটা বাচ্চা যার বয়স 52 দিন থেকে শুরু হয়ে 4 বছর বয়স পর্যন্ত প্রতি মুহূর্তে রাতের বেলায় ঘুমাতে গেলে খাটের পালঙ্কের সাথে, আপনি তো নিজেও দেখেছেন যখন আমার সাথে সেখানে ছিল, নিঃশ্বাস নিয়ে সে স্ট্রাগল করতেছে। এই বাচ্চাটার এই কষ্ট মেনে নেওয়ার মতো না। অবশ্যই দেখেছেন শাহিন, যদি কিছু বলতে চান। গুরু, এটা নিশ্চয়ই আল্লাহ পাক মানুষকে একটু বিপদ দিয়ে, একটু সুখ দিয়ে, আল্লাহ একটু টেস্ট করে। নাহলে আমি আসলে কি বলবো, আমি আসলে সাভার থেকে বলছি, আর আমি একজন পল্লী চিকিৎসক। বাট বাইকে আসলে কি বলবো, বাইকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। আজকে যদি সেই বড় বড় ডাক্তার সাহেবরা যদি ওনাকে মানে অপারেশনের পরও যদি তাকে বলতো যে আপনি বাচ্চাটাকে চিকিৎসায় রাখেন প্রতি মাসে বা 15 দিনে, তাহলে কিন্তু বাচ্চাটার এত বড় হার্টের ফোটাটা হতো না। হ্যাঁ, কিন্তু যদি মানে দুইটা অ্যাক্সিডেন্ট, ফার্স্টে যখন তাকে অপারেশনের, তখন ডেলিভারির সময় অপারেশনের খবর নালি বলছে, ভাই যেটা বলবে যেটা শুনবো, আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না আসলে। মানে যাই হোক, এখন আসলে অনেক বিবেকবান বুদ্ধিমান মানুষ শুনতেছে আপনার প্রোগ্রামটা। তবে আমি দোয়া করি, গুরু মন থেকে দোয়া করি বাচ্চাটাকে আল্লাহ সুস্থ করে দাও। ওকে, আর দয়া করে যদি কোনো বিকাশ নাম্বার ওকে, আপনার শুধু কমেন্ট সেকশনে আপনি জানান দেন, মনির সাহেব নিজের মতো করে আপনার সাথে যোগাযোগ করে যদি কোন রকমের কোন সাপোর্ট করতে চান, সেটা মনির সাহেব নিজের মতো করে আপনার সাথে যোগাযোগ করে নিবে। ঢাকা এফএম 90.4 ফেসবুক পেজে তো আপনি আছেন, শুধু কমেন্ট সেকশনে জানান দেন, বাকিটা মনির সাহেব যোগাযোগ করবে। এটা সত্যি কথা, দারুণ এক কালচার আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি ঢাকা এফএম 90.4 এ, যে কালচারের থ্রু দিয়ে গতকাল ঘটে যাওয়া যে লাইভ স্ট্রিমের কথার উদাহরণ হিসেবে বারবার বলছিলাম, যাতে করে একটা মানুষ আর কষ্ট পাক আর না পাক, তার সাথে যেন আমরা পাশে থাকতে পারি, তার একটা বড় উদ্যোগ এই ভালোবাসার বাংলাদেশ। এবং ডক্টর সাহেব যে কথাটা বলছিল যথার্থই, যে যখন তার প্রি ম্যাচিউর বেবির কথা বলা হচ্ছিল, যেটা মনিরও বলতেছিল যে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমরা কমিউনিকেট করেছি, তখনই হয়তো এই সিদ্ধান্তটা ইনস্ট্যান্ট যে এখনই সিজার করতে হবে, এই সিদ্ধান্তটা যদি একটু পার করতে পারতো, তাহলে হয়তো এই ঘটনাগুলো এরকম ভাবে ঘটতো না, যেমনটা মনির বলার চেষ্টা করেছে। ডাক্তার সাহেব সেটার সাথে ইকো করেছেন এবং তিনি ফাইনালি বলেছেন যে যদি প্রপার ফলো আপ হতো, প্রপার ট্রিটমেন্ট আসতো সময় মতো, তাহলে হয়তো তার এই হার্টের যে ছিদ্রর কারণে প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে, সে কষ্টের মাত্রাটা তো তীব্র হতো না। ওকে, আমরা কিছু কমেন্ট নিব আর কিছু ফোন কলে যাব। নবীর হোসেন লিখেছেন, গুরু আমি হেল্প করব। কবির হোসেন, ভাই ও বোনেরা সবাই একটু পাশে থাকবেন প্লিজ। মারিয়াম আলিজা ভুইয়া লিখেছেন, বাবুর আম্মু কোথায়?
ও বাবুর আম্মু ওর, আমি আর যে জিনিসগুলো সময় পেনে শেয়ার করার, ওর তো 3টা অপারেশন হয়েছে, এখন গল ব্লাডার প্রচুর পেন, যা খায় তাই মানে হয়ে যায়, ওটা কোনো অপারেশন লাগবে না বলছে যে আজকে 2 দিন ধরে পেইন প্লাস বমি, যার কারণে ওটা আনতে পারি না, বাসায় আছে, ইচ্ছে করলে ফোন করলে নেওয়া যাবে আর কি। ওকে, আমরা এই ফাঁকে একটু ফোন করতে চাই সমাজ কল্যাণ অধিদপ্তর, যারা আপনার সাথে স্ট্রংলি অ্যালাইন, তারা এই 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 বিষয়টা অন্তত একটু জানান দিতে চাই। আপনি একটু সমাজ কল্যাণ অধিদপ্তরের ব্যাপারে যদি একটু বলতে চান, তারা কিভাবে চাইল্ড হেল্প যেটা 1098, ওনাদের সাথে আমার বাচ্চার ব্যাপারে যখন যোগাযোগ করলাম, আজকে একজন স্যার আছে, উনি সমাজ কল্যাণের ডক্টর স্যারের নাম হলো খোকন স্যার, উনি শিশু সহায়তার, ওনাকে নিয়ে আমি বেশ 5 মাস ধরে অনেক জায়গায় ট্রাই করতেছি, যেমন নারায়ণগঞ্জের ডিসি অফিসে, ওইখানে 34 জন ডিসি চেঞ্জ হওয়ার পরে দেখা গেল যে আমি যে অ্যাপ্লাইটা করছি ওটা এখনো মানে জ্বলন্ত অবস্থা আছে, এই পর্যন্ত কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট পাইনি আর কি। তো বাচ্চার দেখা যাচ্ছে যে এগুলোর পিছনে দৌড়াইতে গিয়ে আমার বাচ্চার মানে সময় চলে যাচ্ছে, এবং ওর যে ট্রিটমেন্টের যে প্রয়োজনীয়তাটা, এটা তো ওনারা ওইভাবে হয়তো বা ফিল করে না, বা ওনাদের প্রসিডিউরের মধ্যে যা, কিন্তু এখন যে সিচুয়েশনে ও আছে, খুব ইমার্জেন্সি কিছু না করলে আমার বাচ্চাকে আমি মানে একদম চরম ক্ষতি হয়ে যাবে। ইমাদ আহমেদ শামীম লিখেছেন, বিকাশ নাম্বার নোট করেন প্লিজ। এমডি ইসমাইল লিখেছেন, আমরা কয়েকজন মাদ্রাসার স্টুডেন্ট একসাথে শুনছি চট্টগ্রাম থেকে, আমরা সবাই মিলে খতম পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তাকে। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? রাজুল সাহেব, প্লিজ বলুন। আমার পক্ষ থেকে একটা সালাম, আর ওনার যদি ব্যক্তিগত কোনোভাবে হয়তো গুরু দেওয়া সমর্থ অনুযায়ী পারে না, আমার ইচ্ছা আমি ওনার জন্য দিতে পারতে পারাইলাম, কিন্তু মনে হয় তোমার ফোনে পাচ্ছেন আপনাদেরকে, তুমি যদি কোনো ব্যক্তিগত ভাবে একটা বিকাশ নাম্বার দেয়, তাহলে আমরা ওটার ভিতরে চেষ্টা করবো সবাই সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য। কি নাম আপনার? আমার নাম রাজু। রাজু সাহেব, এই পারফেক্ট, এইটাই এক্সপেক্টেড। আমরা এর আগে যখন বিকাশ নাম্বার দিয়েছি, একটা হিউজ পরিমাণটা কালেকশন আসছে এবং মানুষ হেল্প করেছে, কিন্তু আমরা এই জিনিসটা একটা পলিসিগত কারণে আপাতত আমরা কোন রকমের নাম্বার প্রোভাইড তো করতেছি না, বাট তারপরেও আমি সাওয়াদকে যখন দেখি আমরা কোনোভাবে ঠিক থাকতে পারিনি, তাই এই রিলেটেড প্রোগ্রামের মধ্যে ওকে নিয়ে আসছি। এবং আপনাকে শুধু একটা অনুরোধ করি, আপনি আপনার কমেন্ট সেকশনে জানান দিন, যেখানে আপনি এখন লাইভ স্ট্রিমিং এ আছেন, অবশ্যই মনির নিজের মতো করে কমিউনিকেট করে নিবে আপনার কাছে, এবং তার সাথে যোগাযোগ করে, আপনার সাথে যোগাযোগ করে তার নাম্বার দিয়ে আপনার সাথে, আপনি তো অবশ্যই মনিরের সাথে কমিউনিকেট করলে বুঝতেই পারবেন, এবং সে আপনার কাছে আপনার নাম্বার পাঠিয়ে যদি আপনি কোনো সাপোর্ট করতে চান তাকে করতে পারেন। আর আপনার এই সাপোর্টের জন্য জি জি বলুন। জি গুরু, হ্যালো, জি বলুন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। গুরু আপনি ওই যে সুমন ভাইকে বলেন আমাদেরকে মানে ওনার সাথে যোগাযোগ করার মতো কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য গুরু। এক্স্যাক্টলি, আপনি শুধু জানান দিন, আপনি কমেন্ট সেকশনে জানান দিন যে আপনি তার কাছে সাপোর্ট করতে চান, হেল্প করতে চান। মনির সাহেব নিজের মতো করে আমরা একটা সেকেন্ড একটু ওয়েট করুন। আমরা একটা কাজ করতে পারি, যে কোনো মোবাইল অ্যাকাউন্ট না, ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি, যা ওনার সঙ্গে ওনারা কথা বলে নিতে ওকে, নাম্বারটা বলুন। 0199, নাম্বারটা লিখুন। 019926। একটু দয়া করে নাম্বারটা, এটা এই মুহূর্তে সবার জন্য আমরা এই নাম্বারটি প্রয়োজনে আরো একবার আমরা বলবো। 01, আমি যেটা দিচ্ছি 090 90 0 90 0190 হ্যাঁ 45 45 45 00 179। জি আপনি জি, একটু নাম্বারটা বলেন তো আরেকবার। 019 না, আপনি বলেন। 90 45 179। জি আরেকবার বলেন। 90 0190 45 00 179। নাম্বারটা বলুন, হ্যাঁ ঠিক আছে গুরু, ঠিক আছে, নাম্বারটা বলুন। আমাদের একটু কাটা গেছে তো এই কারণে
179 আরেকবার বলুন। 019054500179। জি, এটা কি আপনার নাম্বার মনির সাহেব? অলরেডি যে কোনো আমাদের প্রয়োজনে আপনি এই নাম্বারে কথা বলবেন, তারপর আপনি আপনার মতো করে কথা বলে নিন। জি জি অলরেডি অনেকেই কমেন্টসে হচ্ছে যে মনিরের আমাদের আজকে যে অতিথি ওনার নাম্বারটা লিখে দিয়েছেন। আপনারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চান তার সাথে এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু কমেন্টস নিতে থাকি। কমেন্টস এর মধ্যে এখন ওনার নাম্বার ছাড়া আর কিছুই নেই। Just Okay, ওনার fine. নাম্বার আমরা সবাই দেখতে পাচ্ছি share যে ম্যাচ করছে। করতেছে। হ্যাঁ হ্যাঁ একদম নাম্বারটি ম্যাচ। এই নাম্বারটি কি মনির সাহেব আপনার নাম্বার? 09045000179। জি জি ওকে। হ্যাঁ এই নাম্বারটি সবাই হচ্ছে শেয়ার করছে। সো এই নাম্বারেই আমরা বলবো যে আমাদের আজকের অতিথিকে পাওয়া যাবে এই নাম্বারে। এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে কথা বলে তারপরে আপনারা যেরকম হেল্প ওনাকে প্রোভাইড করতে চান ওভাবে করে নিতে পারেন। এবং যেহেতু এটা সম্পূর্ণ আপনাদেরই ব্যাপার এবং বিটুইন ইউ গাইজ অ্যান্ড মনি সাহেব, এটা আপনারা আপনাদের মতো করে কথা বলে নেবেন। এবং এই নাম্বারটা কিন্তু কোনো মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট না, এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো ঘোষণা দিচ্ছি না। পরবর্তীতে এই নাম্বারে আপনারা মনি সাহেবকে পাবেন, তার সঙ্গে অবশ্যই কথা বলে নিশ্চিত হয়ে তার সঙ্গে পরবর্তী পদক্ষেপে যাবেন। আমরা এই কিছু বিষয়টা ফোন কিন্তু নিতে থাকি। সিরিয়াসলি আমরা একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, কারণ এই সুযোগে অনেকেই আপনাদের সামনে মনির হয়ে হাজির হতে পারে। প্লিজ এই বিষয়টি মাথায় রাখবেন। একদম জুয়েল ভাই যেরকম বলছিলেন, আমি আবারও জুয়েল ভাইয়ের কথাটা রিপিট করতে চাচ্ছি। যারা মনির সাহেবের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আগে কনফার্ম হয়ে নেবেন উনি অ্যাকচুয়াল মনির সাহেব কিনা, তারপরে তার সাথে কমিউনিকেট করে আপনারা যেরকম হেল্প প্রোভাইড করতে চান সেটা করে নিবেন। এখানে যে কোনো ধরনের হেল্প, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম অনেক লয়াররা কথা বলছিলেন তার জমি জায়গা নিয়ে তারা একটু স্টেপ নিতে চান, তাদের কাছ থেকেও আমরা এই ধরনের হেল্প চাই। শুধু অর্থনৈতিক না, নানা রকমের হেল্প দরকার। ইন্ডিয়ার বন্ধুরা বলছিলেন যে ভারতে যদি চিকিৎসার জন্য নিয়ে যান মনির সাহেব তার সন্তানকে, তারা যতটুকু সাপোর্ট দেয় ওখান থেকে করবেন। আমরা এর আগেও জেনেছি এরকম অনেক বন্ধুরা রয়েছেন। গত এপিসোডে আমরা জেনেছি ইন্ডিয়াতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের এত বন্ধুরা রয়েছেন, তো তারাও কিন্তু সাড়া দিয়েছেন। তো নানা রকমের সুবিধা, নানা রকমের সাপোর্ট কিন্তু দেয়া যায়। তো দেখতে পাচ্ছি এত বন্ধুরা নাম্বারটাও পেয়ে গেছেন। প্রিয়াঙ্কা যেটা বলছিল, আমাদের সবারই একটাই বক্তব্য, অবশ্যই নাম্বারটিতে আগে ফোন করে মনির সাহেব কিনা নিশ্চিত হয়ে কথা বলে তারপর পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই জুয়েল ভাই এবং গুরুর, মানে আপনারা যদি পারমিশন দেন, অনেকেই প্রথমে কমেন্টস করছিলেন যে মনির সাহেবের মানে মাস্কটা খোলার জন্য। আপনাকে যদি না চিনতে পারে, আমার মনে হয় যে আমাদের যারা অডিয়েন্স আপনার সাথে কমিউনিকেট করতে চাচ্ছে তারা আপনার চেহারাটা না চিনে। গুড অবজারভেশন প্রিয়াঙ্কা। এই যে ইনি হচ্ছেন মনির সাহেব, আপনি চাইলে কমিউনিকেট করেন, কথা বলেন। এবং ফেসবুকে আমরা আজকে পোস্টে যে ছবিটা দিয়েছি সেখানে একটু কয়েক বছর, মানে কয়েকদিন অথবা কয়েক বছর আগের ছবি। একটু দাড়িটা ছোট ছিল, কিন্তু এই মুহূর্তে বর্তমান ছবিটা আমাদের ফেসবুক লাইভে রয়েছে, আমাদের ইউটিউব লাইভে রয়েছে। ও বাই দ্য ওয়ে, এটা শুধুই কিন্তু মনির সাহেবের জন্য না, শুধুই সাওয়াদের জন্য না, বা ওর দাদি বসে আছে তার জন্য না। আমরা চাচ্ছি যে প্ল্যাটফর্মটাকে এমন ভাবে একটা জায়গাতে দাঁড় করিয়ে ফেলতে, যাতে করে বারবার অনুরোধ করতেছি এবং বারবার রেফারেন্স হিসেবে বলতেছি যে কালকে এমন একজন মানুষকে আমরা শুট করে নিজেকে আত্মহত্যা করতে দেখেছি, যেই মানুষটা সবকিছুই ছিল, শুধু ছিল না তার পাশের মানুষজন। একাকিত্বে ভোগা, কত বেশি কষ্টে, কত বেশি ডিপ্রেশনে, কত বেশি বিস্ময় করে তুলতে পারে একটা মানুষের জীবন, সেখান থেকে মুক্তি দিতে ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 সর্বোচ্চ রকমের অগ্রাধিকার দিবে এবং যে কোনো মূল্যে আপনাদের পাশে থাকবে। আপনাদেরও কোনো কষ্টের ব্যাপার হলে আমরা এইভাবে একই রকম ভাবে যেভাবে শাওয়াদের কথা বলতেছি, মনিরের কথা বলতেছি, এভাবে আমরা রিপ্রেজেন্ট করব, যাতে করে কিছু পারি আর না পারি অন্তত আপনারা আপনাদের পাশে যে আমরা আছি সেই মেসেজটা আমরা দিতে পারি। আর গুরু, আমি একটু কথা বলতে চাই। আমার যে নাম্বারটা আমি তো এখন একটু অফ রাখছি, আমি তো 2-3 ঘন্টা পরে ওনারা যদি কেউ যোগাযোগ করতে চায়, যে নাম্বারটা আমরা বাসায় প্রোভাইড যাওয়ার করেছি এটা বর্তমানে অফ আছে, সেটা 2 ঘন্টা পরে আমরা অন করব। মানে 09045000179 এটাই হচ্ছে আপনার নাম্বার। ব্রেক, আমরা এখন একটা ব্রেকে যাচ্ছি, খুবই জরুরি ব্রেক। এই ব্রেকটি না নিলেই নয়, ব্রেকটি নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। নম্বরটি শুধুমাত্র দেয়া হয়েছে, তার সাথে কমিউনিকেট করে তাকে যে যেরকম হেল্প প্রোভাইড করতে চান করার জন্য। এখানে কোনোভাবেই এটা কোনো ধরনের কোনো যদি প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয় বা আপনারা যদি কেউ অন্য কারো নাম্বার ভেবে হেল্প করে থাকেন বা কোনো ধরনের প্রতারণার শিকার হন, তাহলে কোনোভাবেই ঢাকা FM এটার জন্য দায়ী নয়। কারণ আমরা
সাম্প্রতিক সময় কিন্তু অনেক কিছু দেখেছি, তাই না প্রিয়াঙ্কা? যার একদম, কারণে কিন্তু একদম। প্রিয়াঙ্কা বারবার বলছে এই বিষয়টি, যে এমন অনেক ঘটনায় আমরা দেখি প্রতিনিয়ত। নারীদের কথা তো আমরা কম বেশি জানি, একদম এমন অনেকেই প্রতারিত হন, প্রতারণার শিকার হন এবং কেউ কেউ করেনও। তো জানি না কে কোথা থেকে শুনছেন দেখছেন, আমরা দোয়া তো করি সবার আগে মনিরের এই অবস্থা থেকে দ্রুত বেরিয়ে আসুক। ওর বাচ্চাটিকেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের সাপোর্ট হতে পারে। আমরা দেখেছি অনেক আইনজীবী তারাও আমাদেরকে নক দিয়েছিলেন, দেশের বাইরে বন্ধুরা চিকিৎসার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার লাগে তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন। তো সবাই মিলেই আসলে যে যার জায়গা থেকে, একজন বন্ধু ফোনে বলছিলেন তার কিছুই নেই কিন্তু তিনি প্রাণ ভরে দোয়া করতে পারেন, আমার কাছে সেটাও অনেক বেশি মনে হয়েছে এবং তার কণ্ঠস্বরে আমরা সেটা টের পেয়েছি। তো একদম, এটাই আসলে একদম। সবাই মিলে ওনার জন্য আমরা যতটুকু যে যার জায়গা থেকে, আল্লাহ আসলে কখন কার দোয়া কবুল করে এটা সেটাই কিন্তু বলা যায় না। আমিন, সবার দোয়া কবুল হোক। কিন্তু এই ঘটনার মধ্য থেকে আবার নতুন করে যেন কোনো সমস্যা না হয় কারোরই, এটাই আমরা আসলে প্রার্থনা করি। একদম শেষ করবো আমরা আরো একবার গুরু ইহতেশাম এবং আমাদের অতিথি মনীষ সাহেবকে একটু ক্লোজিং কিছু বলবার জন্য অনুরোধ করছি। তারা স্টুডিওর বাইরে রয়েছেন, আশা করছি কিছুক্ষণের মধ্যেই একদম কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্লোজিং এ যাব। আমরা অপেক্ষা করছি আমাদের গুরু ইহতেশামের এবং অপেক্ষা করছি আমাদের আজকের অতিথির। মনীষ সাহেব যদি লাস্ট কিছু বলতে চান এবং আমাদের অবশ্যই গুরু ইহতেশাম যদি লাস্ট আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, সেজন্য আমরা অপেক্ষা করছি। সো যারা যারা আমার সাথে আছেন তারা আরো অনেক কমেন্টস করতে পারেন। সাইম হাসান, আপনাকে বলছি আপনি আপনার কমেন্টস তো কিছু বোঝাই যাচ্ছে না। সো এই ধরনের যদি কোনো যেরকম আমাদের আজকের পর্বটি যেভাবে সাজানো হয়েছে, এটা একটা অনেক সিরিয়াস ইস্যু এবং আমরা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। আপনার এসব কি বলবো, এসব এলোমেলো কমেন্টস থেকে আপনি বিরত থাকুন এবং আপনার কমেন্টস কিছুই বোঝা যাচ্ছে না। ইতোমধ্যে আমরা স্টুডিওতে আমাদের গুরু ইহতেশামকে পেয়ে গেছি এবং যারা যারা আমাদের গল্পটি শুনছিলেন এবং আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব গুরুর কাছে। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আমি কিছুক্ষণ সময়ের জন্য ওই বাইরে অফেয়ারে ছিলাম। যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার বলে আমার কাছে মনে হচ্ছে, যে অফেয়ারে যখন দেখতেছিলাম তখন স্টেথোস্কোপ দিয়ে দেখলে, মানে শুনলে, এটা তো আমরা তো এমন কোনো এক্সপার্ট না, মানে অনুভূত হচ্ছে যে ওটা ব্রিথ করতেছে হঠাৎ থেমে যাচ্ছে হার্টটা। সো আপনারা আপনাদের মতো করে এই মানুষটির পাশে দাঁড়ানোর জন্য, স্পেশালি মনিরের এবং তার বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য অনেক রকম মেসেজ দিয়েছেন, টেক্সট করেছেন এবং কমেন্ট করতেছেন। এট দ্য সেম টাইম আপনারা ফোন করে আমাদের কাছে জানান দিচ্ছেন। ফোন কলটা আমরা ওপেন করে দিব হয়তো খুব শীঘ্রই। মনিরের সাথে সেভাবেই কথা হয়েছে, যাতে করে আপনারা কথা বলে যদি কোনো না কোনো ভাবে, মানসিক ভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক, যদি সাপোর্ট করতে পারেন, সেই সাপোর্টটা নিয়ে আপনারা তার পাশে এসে দাঁড়ান। মনিরকে নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে যে নাম্বারটা মনির প্রোভাইড করেছিল, ওই নাম্বারটা আরেকবার একটু জানান দিতে চাই। এই তো নাম্বার, রাইট? 01904500179, 01904500179, যেটা মনির নিজেই শেয়ার করেছিল। আরেক দফায় মনিরের মুখ থেকে আমরা হয়তো কথাটা শুনবো। তার আগে কিছু কমেন্টস আমি একটু নিয়ে নিতে চাচ্ছি প্রিয়াঙ্কার মাধ্যমে। আমরা শেষ করি, শেষেই যাচ্ছি। হ্যাঁ, অনেকেই হচ্ছে যে এই নম্বরটি লিখছেন এবং লিখছেন যে হেল্প করতে চাইলে মনির নম্বর লিখে তারপরে যোগাযোগ করার জন্য বলছেন। এবং হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমাদের সাথে জুয়েল ভাই বলছিলেন, আমি বলছিলাম এবং এখন গুরুও বলছেন। এই নম্বরটিতে আপনারা শুধু আমাদের আজকের অতিথির সাথে যোগাযোগ করার জন্য এই নম্বরটি প্রোভাইড করা হয়েছে। বাকি যা ফর্মালিটি আপনারা করতে চান বা হেল্প করতে চান, তার সাথে কথা বলে তার কাছ থেকে ইনফরমেশন নিয়েই তাকে হেল্প করবেন বলে আমরা আশা রাখছি। আর যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেটার জন্য ঢাকা এফএম বা আমরা কোনোভাবেই দায়ী নই। এক্স্যাক্টলি তাই। এবং এটা জানিয়ে রাখি, আমার নিজেরও খুব ক্লোজ মানুষজন বিভিন্ন সময় কমিউনিকেট করে, তাদের কাউকেই হয়তো আমি ওই সুযোগটা করে দিইনি। কিন্তু আজকে স্পেশালি সাওয়াদ যখন নিঃশ্বাসের সাথে যুদ্ধ করতেছে তখন আর থামতে পারেনি। হয়তো এই কারণে হয়তো আমরা ডিসিশন নিয়েছি তাকে নিয়ে আজকে স্টুডিওতে আসার। এবং আমি বলছি না যে ওভারনাইট সবকিছু চেঞ্জ হয়ে যাবে, বাট এটা তো সত্যই, এটা তো আশা করতেই পারে যে অ্যাটলিস্ট আপনারা তো তার পাশে আছেন, ফোনে হোক, কমেন্ট সেকশনে থ্রু দিয়ে হোক।
সেই পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটাতে হয়তো ভালোবাসার দারুণ এক ক্যাজমেটিক সিচুয়েশন তৈরি হচ্ছে, হয়তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে বিদায় নিব, সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি মাত্রায় প্রয়োজন যে কোনো ফরম্যাটে মানুষ মানুষের পাশে থাকুক, এবং মানুষের পাশে থাকাটা কত বেশি ইম্পর্টেন্ট সেটা তো আপনারা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কেউ থাকুক আর না থাকুক, কেউ জানুক আর না জানুক, কেউ বলুক আর না বলুক, ঢাকা FM 90.4 এবং আমাদের এই যে ভালোবাসার বাংলাদেশের আয়োজন সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের কথা শুনবার জন্য, আপনাদের কষ্ট আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। মনির সাহেব, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আমি বলবো যে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর আমার এই রেডিও স্টেশনেরও কিছু প্রতিবন্ধকতা আছে, তারপরে ওনারা আমার জন্য পাশে দাঁড়াইছে, এই জন্য ইনফ্যাক্ট আমরা বহু কয়েক মাসে কারো জন্য কিছু করতে পারিনি রিলেটেড, কিন্তু আপনার জন্য আমরা আসলে আপনার জন্য না, সাওয়াদকে যখন শুনেছি দেখেছি তখন আমরা থামতে পারিনি, তাই তাকে নিয়ে আমরা হাজির হয়েছি। এখানে আমাদের সম্মানিত প্রডিউসার সাহেব আছেন, ওনাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা অনেক চাপের মধ্যে থাকে আমি জানি, কিন্তু আমার মতো কষ্ট হয়তো বা আমার বোঝার মতো ওনাদের অনুভূতি হয়েছে বিদায় আমার জন্য এই সুযোগটা আমাদের যে জুয়েল স্যার আছেন বা গুরু আছেন করে দিয়েছে আমার নাম্বারটা। আর আমি একটু জানাইতে চাই যে আমার নাম্বারটা একটু ফোনটাতে দিচ্ছে, বাসায় আমার ওয়াইফ অসুস্থ রেখে আসছি, একটু মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মোবাইলটা একটু ডিসপ্লেস হয়, ওটা আমার বাসার নাম্বার আর কি, সবাই পাবেন। তো ইনশাল্লাহ যদি কেউ ফোন দিয়ে একটু নাও পান, কালকে আবার সকালে যদি পাবেন। নাম্বারটা আবার বলে দিন। 019045000179। আর আমি আরেকটা, আমার এখন হাতে একটা নাম্বার আছে, এটাও কন্ট্যাক্ট নাম্বারই, দুটি নাম্বার দিলে একটু জটিলতা কনফিউশন হবে। 01904500179 এটা আপনার নাম্বার। প্রয়োজনে অনেকে SMS করে রাখবেন, আপনি একটু কল ব্যাক করলেন। আচ্ছা, 9045000179। এখন এটা আমার ওয়াইফ ধরবে, যে এই ফোন দেন, ওখানে মোবাইলটা একটু ডিসপ্লেস হয়ে যায়, সিমটা যত অনেক সময় ডিসকানেক্ট হতে পারে, তো সরি আমি এই জন্য আসলে এটা আমি ভুল করছি, প্যারেশানিতে থাকলে যা হয়। তো আপনারা ইনশাল্লাহ আমি সিমটা গিয়ে আমি বাসায় সঠিক মোবাইলে লাগাবো, পাবেন আমাকে। তো আমি বলবো যে কি, যে আমি আজকে মানুষের দ্বারস্থ হইতেছে আমার আপন জনদেরকে না পাওয়ার কারণে। এই অনেক কথা বলার বাকি ছিল, সম্ভাবনা অনেক টাইমের রেস্ট্রিকশন আছে, আমার চাচা মামারা চাইলে এগুলো চাইতে হয় না আমাদের। আর আমি হয়তো পয়সা আমার একসময় আসবে, বিশ্বাস করেন আমার বাচ্চাটাকে আমি বাঁচাইতে পারবো না, আমি বুঝতেছি। দু একটা মাস সময় যদি আমি নেই, আমার সবকে আমি বাঁচাতে পারবো না। ওর যে শ্বাসকষ্ট, ব্রিথিং প্রবলেম, আপনারা কেউ যদি দেখতে চান একদিন রাত্রে এসে আমার সাথে থাকেন, আমি দেখাবো কি পরিমাণ কষ্ট ওর হয়, আর আমি সহ্য করি। এখন বলবেন আমি পুরুষ মানুষ, আমি কেন আজকে মানুষের কাছে চোখের পানি ফেলতে হয়? কি করবো ভাই, এদেশে যদি মামা চাচারা বেইমানি করে, সম্পদ ওয়ারিশ না দেয়, বিশ্বাস করেন এদেশে বিচার আমি পাইনি, অন্য কেউ পাইছে কিনা, আমার ওয়ারিশটুকু আমি পাচ্ছি না, পাইলে আমার সম্পদ বিক্রি করে বাচ্চারা আমি সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি। সব চাচারা দেয় না, আপন মামারা দেয় না, তারা FDR করে রাখছে টাকা, ফিক্সড ডিপোজিট, এই টাকা থেকে তারা 3 মান্থ পর পর টাকা পায়, তারা আবার জমিদারের মতো চলে, রাজকীয় জীবনযাপন করে। আজকে আমার বাচ্চা শিশুর এই অবস্থা, ওনারা এটাকে বিট্রে করবে, ঠাট্টা স্বরূপ নিবে, মজা করবে যে তুই ভুগতেছিস তোর পাপের প্রায়শ্চিত্ত। আমি পাপিষ্ট বললে ডাউন সিনড্রোম বেবি আমার হয়েছে, আর আমার বাচ্চা নেম সাফার করতেছে, আমি পাপি, আমি মানি। কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, আমার বাচ্চাটাকে বাঁচান, আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করে। টাকা আমার জীবনে আসলে আমি সম্পদ উদ্ধার কোনদিন করতে পারলে আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমি যে পরিমাণ টাকা আমার আসবে আমি আল্লাহর রাস্তায় একটা ডোনেশন করে দেবো, ফিরিয়ে দেবো আমি একদিন। আমি যদি আমার রুহটা জীবিত থাকি পৃথিবীতে, আমি উদ্ধার করবো আমার সম্পদ ইনশাল্লাহ। আমার বাচ্চারা বাঁচাইতে পারবো না আমি। 2 বছরের চিকিৎসা 4 বছরে এসে দাঁড়াইছে, তার মানে আর যদি সময় নেই, বেবির যদি মাইল্ড পালমোনারি হাইপারটেনশনটা স্ট্রং হয়ে যায়, মানে দেয়ার ইজ কোয়াইট ইম্পসিবল। যারা ডক্টরস রিলেটেড আছে তারা জানে যে পালমোনারি কি ভয়ঙ্কর জিনিস বাচ্চাদের জন্য। এটা PDA থেকে হয়, ওটা ওয়ালে যে বাল্বের ওয়াল আছে ওইখানে সমস্যা করে, ওর ব্রেক প্রবলেম হয়, ওটা অনেক সময় সার্জারিও করা যায় না। তো আমি আমেরিকান ডক্টরদের সাথে চ্যাট করে আমি জিনিসটা ক্লিয়ার হয়েছি, কিন্তু এই দেশে আমি কারো কাছে এই সাজেশনটা পাই নাই। তবে এবার কি আর একজন ম্যাম আছেন, উনি আসলেই অনেক কনসাস, তাহেরা নাজরিন ম্যাম, উনি আমাকে অ্যালার্ট করছিল
প্রায় 1-1.5 বছর আগে। করোনা প্লাস এভরিথিং সব দিক অ্যারেঞ্জ করে আমি সার্ভাইভ করে বাসা ভাড়া দিয়ে, করোনার মধ্যে প্রায় 50,000 টাকা ভাড়া আটকে গেছিল। এগুলো আমি একা ইনকাম করি, তো এগুলা দিয়ে মার এরিয়া চইলা, মার দাঁতের সমস্যা, 3টা দাঁত পড়ে গেছে, ডায়াবেটিস আছে, ওয়াইফের গল ব্লাডারের সমস্যা, এগুলো যদি অপারেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু এভরিথিং করে আমি পারতেছি না। আমার নিজের হাত পা মাঝে মাঝে অবশ হয়ে আসে। আমার ভাই বোন বোঝে না, আমি বোঝাইতে পারি না তাদের যে আমি কি সিচুয়েশনে আছি। আজকে মানে এই কষ্ট আমি গুরুর সামনে বলছি বিদায় আমার হয়তো এটা মহত্ব বা গুরুত্ব বাড়ছে। আমার নিজেরও তো বলার প্রকাশটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু আমার সোয়াবকে বাঁচাইতে হইলে খুব ইমার্জেন্সি আমার মানে একটা স্টেপ নিতে হবে। তার অপারেশন একদম ইমিডিয়েট, এবং বাল্ব যদি রিপেয়ারের প্রয়োজন পড়ে রিপেয়ারও করতে হবে। তো আমি ভাবছিলাম যে আমি ফ্লাইটে না পারি, রেলগাড়িতে চলেও যদি আমি বাচ্চাটাকে নিয়ে ডিবিসিটি হসপিটালে করাইতে পারি, আমার মনে হয় একটা ভালো ফল আসবে। এই দেশে প্রচুর মেধাবী ডক্টর আছে, কিন্তু এনারা আসলে হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সময় পায় না। অনেক রোগী এনারা সংখ্যায় কম, ওনার সময়টা দিতে পারে না বা গুরুত্বটা দিয়ে সাবধান করে দেয় না। শেষ বক্তব্যে যদি কিছু বলতে চান আপনি? আমি আল্লাহর কাছে বলবো, আমি ওই যে গুরু যেটাকে রেফারেন্স একটা টানলো যে রিভলভার শুট করা, আমি হয়তো বা আমার বেবিটা যদি পৃথিবীতে না থাকে আমার মেন্টাল কন্ডিশন কি হয় আমি আসলে না এসব কথা বলবেন না, আমি শঙ্কিত। এটার জন্য আমরা এইভাবে আমি শঙ্কিত আসলে। এত কিছু আপনি কি নিজে জানেন যে আমার এলাকার ইমিডিয়েট ছোট ভাই অনেক ক্লোজ, আমি তারপরে উদ্যোগ নিতে পারিনি, যেহেতু আমরা এই জিনিসগুলো থেকে একটু আপাতত দৃষ্টিতে দূরে আছি তাই। কিন্তু আপনার ক্ষেত্রে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারিনি। ফাইনালি আপনাকে নিয়ে হাজির হয়েছি স্টুডিওতে, যাতে করে বহু মানুষের ভালোবাসা এবং তা আপনার পাশে যে অন্তত আছে তার কারণে আপনি আশ্বস্ত হবেন এবং নতুন করে আবার কষ্ট করে হলেও পৃথিবীতে চলবার শক্তি জোগাবেন। কিন্তু আপনি যদি ওইটাকে এক্সাম্পল হিসাবে নিয়ে নেন, আমি রেফারেন্স দিচ্ছিলাম এই কারণে যে ঘটনাটা ঘটেছে লাইভে, আমি যে এই ঘটনাটা উদাহরণ দিচ্ছিলাম, সেটা কোনোভাবে এক্সাম্পল হতে পারে না আমাদের সমাজের জন্য, কোনোভাবেই না। এই সমাজ থেকে যদি কেউ নিজেকে এভাবে শেষ করে দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোভাবেই এর কোনো ক্ষমা নাই, এটা কোনোভাবেই হতে পারে না। কিন্তু আমরা এই প্রোগ্রাম এবং ভালোবাসার বাংলাদেশ স্টুডিওটাকে ডেমনস্ট্রেট করার উদ্দেশ্য একটাই, যে কেউ শুনুক আর না শুনুক, ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর এই মাইক্রোফোন আপনাদের জন্য প্রস্তুত আছে, আপনাদের কথা শুনবার জন্য, আপনাদের হয়ে কথা বলবার জন্য। সো প্লিজ এ ধরনের খারাপ চিন্তা কোনোভাবে মাথায় নিয়ে আসবেন না। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, অনুষ্ঠান শেষ করছি। আমি জানি না যে আমার এই অনুষ্ঠানের থ্রু দিয়ে কতটুকু এন্টারটেনমেন্ট আপনারা পান, বাট এটা তো সত্যই না যে মানুষ হয়ে মানুষের পাশে থাকা, ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানো, একজন সাওয়াদের জন্য, সেদিনকার জন্য, সেই মুহূর্তের জন্য সবাই একজোট হয়ে যাওয়া, তার মতো করে বাঁচার চেষ্টা করা। একজন বাচ্চা সাওয়াদ যার মাত্র 4 বছর বয়স, যে একটা মাত্র নিঃশ্বাসের জন্য প্রতি মুহূর্তে স্ট্রাগল করতেছে, তার এই কষ্টের জন্য আমরাও অ্যালাইন হয়ে গেলাম, আমরাও একটা মুহূর্তের জন্য তার হয়ে সেই কষ্টটা ফিল করলাম। দিস ইজ সো ইম্পর্টেন্ট। সো এই ভালোবাসার বারতা, এই মানুষের হয়ে মানুষের পাশে থাকার বারতা চারিপাশে ছড়িয়ে পড়ুক, সবাই সবার ভালোবাসার কারণ হোক, দারুণ এক ভালো লাগার ক্ষেত্র তৈরি হোক। শেষ আমি বলতে চাচ্ছি যে কারো বেবি যদি এই ধরনের প্রবলেম থাকে, আপনারা প্লিজ ওই যে 6 মান্থ ফলো আপের কথাটা যেটা বললে আপনারা করবেন না। যদি সামর্থ্য থাকে ভিক্ষা করে হলেও আপনারা গিয়ে 1 মাস বা 15 দিন পর বাচ্চাটা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ জিনিস, এবং পিডিএ যদি হয় বিশেষ করে। এবং আমি যদি স্ত্রী দুষ্কর্মে শোনাইতে পারতাম, আমার বাচ্চার যে আমাদের বারুইদা শুনছে স্কিপ হয়, মানে 1 মিনিট হয়, আধা মিনিট বন্ধ থাকে হার্ট, তো যে কোনো সময় সে স্ট্রোকও করতে পারে। আর এটা মানে স্কিপের প্রবলেমটা একটা থাকে, আর একটা হলো যে একটু পরপর ফ্লোরে শুয়ে পড়ে। সো ফলো আপ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবং সেইভাবে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করাটাও অনেক বেশি। এবং আমি হাত জোর করে দেশের কার্ডিওলজিস্ট বন্ধুরা বলবো, আপনারা একটু বাচ্চাদেরকে মানে খুব তাদের অভিভাবকদেরকে একটু 1-2 মিনিট চিকিৎসার বাইরে সময় নিয়ে সাবধান করে দেওয়ার জন্য, যে দেখেন এই অবস্থা, এটা করেন নয়তো ক্ষতি হয়ে যাবে। এই অস্পষ্ট জ্ঞানের কারণে আমি আজকে এই পর্যায়ে আমার বাচ্চাটাকে নিয়ে, কেউ আমাকে সাবধান করে নাই, বুঝি নাই। এখন তো বাল্বে প্রবলেম হয়ে গেছে, কি আলটিমেট রেজাল্ট হবে আল্লাহ জানে। কিন্তু আমি যে বড় ছিদ্রটা প্লাস আরেকটা ছিদ্র প্লাস বাল্বের ট্রিটমেন্টটা, এটা করতে যে ওভারঅল ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পারতেছি না, বিধে আজকে বাধ্য। এক্স্যাক্টলি সেই সাপোর্টটা আপনাদের কাছে উনি চেয়েছেন, আপনারা আপনাদের মতো করে সেই সাপোর্টটা দিন। নাম্বারটা উনি আপনাদেরকে ডিক্লেয়ার করেছে, আপনারা তাদের সাথে কমিউনিকেট করুন, যদি পারেন বিভিন্ন ফরম্যাটে তাদের পাশে দাঁড়ান। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু বলবো যে এখন যদি কেউ নাও পান নাম্বারে, প্লিজ আপনি একটু দিনের বেলা বা কালকে আমাকে নক করে নিন। এক্স্যাক্টলি তাই। সো ভালোবাসার এরকম একটা উপলক্ষ তৈরি হোক, ভালোবাসার বাংলাদেশকে ঘিরে, এবং মানুষ মানুষের পাশে থাকুক, যাতে করে দোয়া করবেন আমার সব যেন ইনশাআল্লাহ বেঁচে থাকে। একদমই তাই, আমরাও প্রার্থনা করি সবের চমৎকার ভালো লাগার, সবের সার্ভাইভের জন্য আমাদের অসম্ভব প্রার্থনা এবং দোয়া। সবাই অনেক ভালো থাকুক আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুক।
আর জানান দিচ্ছি প্রতি মুহূর্তে আমি এহতেশাম ভালোবাসার বাংলাদেশ থেকে, কেউ পাশে থাকুক আর না থাকুক, ভালোবাসার বাংলাদেশ আপনার পাশে আছে। কেউ কথা বলুক আর না বলুক, এহতেশামের এই মাইক্রোফোন আপনাদের হয়ে কথা বলবে। কেউ শুনুক আর না শুনুক, এহতেশামের হেডফোন আপনাদেরকে প্রাণ খুলে আপনাদের কথা শুনবে। কেউ জানুক আর না জানুক, এহতেশাম সহ ভালোবাসার বাংলাদেশের পুরো টিম আপনাদের কষ্টের অনুরণন সমানভাবে অনুরণিত হবে এই মনের মধ্যে। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।